রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই আপুরা, গতকালকের পরীক্ষা কেমন হলো তোমাদের? কে কত পাইলে একটু জানাও তো দেখি। তোমরা আজকে অনেকজন উপস্থিত। এরপরে শিহাব 25 পেয়েছো, ভেরি গুড। ইভা 25, অর্ণব 23, ঠিক আছে, এটাও খুবই ভালো। সাদমান আলহামদুলিল্লাহ 24। এরপরে নুসরাত 24, ইসরাত নুসরাত ইসরাত এরা হচ্ছে 20, আর নুসরাত হচ্ছে 24, আদ্রিতা 24। মার্শাল্লাহ, হ্যাঁ, অনেকেই ভালো ভালো মার্ক পেয়েছে, এই জন্য ধন্যবাদ। আচ্ছা, তো আজকে আমরা পড়াটা শুরু করব জিন। হুম আমাদের যদিও বা হচ্ছে রুটিনে পড়ার কথা হচ্ছে রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন টপিকটা একটু জটিল। আজকে যেহেতু অলরেডি আধা ঘন্টা চলে গেছে, তো আমরা জিন, তারপরে নেক্সট দিন আমরা রেপ্লিকেশন পড়বো, এবং নেক্সট দিন দিন বলতে আগামী কালকেই ইনশাআল্লাহ। আগামীকাল তোমাদের ক্লাস নাই, কিন্তু আমাদের, তোমরা জানো যে আগামী 22 জুলাই আমাদের হচ্ছে যে ন্যানো অলিম্পিয়াডের প্রস্তুতিমূলক প্রথম ক্লাস শুরু করব আমরা, ঠিক আছে? তো 22 জুলাইয়ের আগেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, তাই একটা এক্সট্রা ক্লাস হবে আগামীকাল এরকম সময় দুপুরে আর সন্ধ্যায়, ঠিক আছে? তো আগামীকাল তোমরা ক্লাসে জয়েন করবে, আগামীকালকে আমরা এক্সট্রা ক্লাস করবো। এটা আমার বইয়ে 66 পেজে দেখছি। দেখো দেখি তোমাদের বইয়ে কত পেজে জিন আছে। এই জিন আবার ওই আলিফ লাইলার জিন না, হ্যাঁ, এটা হচ্ছে ডিএনএর ভেতরে থাকা জিন। এটা জিনে ভয় পাওয়ার কিছু না, এই জিন তোমার আমার সবার শরীরেই আছে, অনেকগুলা আছে, একটা দুইটা না, অনেকগুলা জিন আছে, হ্যাঁ। তো যাই হোক, আসো আমরা পড়াটা শুরু করি, হ্যাঁ। আর ঘোষণাটা তাহলে জেনে রাখো, আগামী কালকেও তোমাদের ক্লাস এরকম দুপুরে আর সন্ধ্যায়। এটা উদ্দেশ্য কি, আমরা যেন ওই ন্যানো অলিম্পিয়াডের যে প্রস্তুতিমূলক ক্লাস, ওটা তো 22 জুলাই শুরু হওয়ার ঘোষণা দেওয়া আছে। তো আমাদের আবার এই যে আহ, একদিন আমরা ডিএনএ একদিন পড়েছি, তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড একদিন পড়েছিলাম, ওগুলো একসাথে পড়ার কথা ছিল, তাই একটু টপিক বাকি রয়ে গেছে, এই জন্য তোমাদের কালকে একটা এক্সট্রা ক্লাস হবে। ঠিক আছে, তো আসো আমরা আমাদের পড়াশোনাটা শুরু করি। আজকের পড়াগুলা, ভাই তোমরা এই যে কোষের গঠন চ্যাপ্টারটা পড়ছো, অনেক কিছু কিন্তু তোমাদের পুরাতন টপিক ছিল, তাই না? কিন্তু এখন এখন আমরা যে টপিকগুলোতে ঢুকেছি, এগুলো একেবারে নতুন ভাই, এগুলো তোমরা কখনোই সেভাবে পড়ো নাই, তাই আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে একটু মনোযোগ দিবা, হ্যাঁ। সহজ, কঠিন কিছুই না, সহজ, কিন্তু একটুখানি মনোযোগ সহকারে দেখতে হবে, নইলে হচ্ছে আহ এই নতুন টপিক তো বুঝতে একটু অসুবিধা হবে ভাইয়া, হ্যাঁ। তো ঠিক আছে, আসো আমরা উম শুরু করি। ন্যানো অলিম্পিয়াডের সিলেবাস হচ্ছে জুলজির ফার্স্ট চ্যাপ্টার, শুধু একটা চ্যাপ্টার, সেকেন্ড বায়োলজির সেকেন্ড পেপারের একটা অধ্যায়, ঠিক আছে? আচ্ছা, ওটা নিয়ে আমরা ডিটেলস জানাবো তোমাদেরকে। তো এখন শুরু করি, আসো। তো জিন, এই যে দেখো, শুরু করি। তোমরা এই যে প্রথম প্যারাটা একটু পড়ো। আমরা অনেক সময় বলি না যে ছেলেটা তার বাবার মতো বুদ্ধিমান, অথবা মেয়েটা তার মায়ের মতো দেখতে, মায়ের যেমন চুল মেয়েরও তেমন চুল, মায়ের যেমন চোখ মেয়েরও তেমন চোখ। আসলে হয় তো না, সত্যি সত্যি আসলে হয়। তোমরা দেখবা তোমার পরিবারের অন্যান্য সদস্যের সাথে তোমার অনেক মিল আছে। এই যে মিল, হ্যাঁ, এটা কিভাবে হয়েছে? বাবা মা থেকে আমরা জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু বাবা মার শরীরের কোন জিনিসটা দিয়ে আমাদের শরীরে এই বৈশিষ্ট্যগুলো এসেছে? উত্তর হচ্ছে ভাইয়া জিনের মাধ্যমে। জিন বাবা মার শরীর থেকে আমার শরীরে এসেছে, এর মাধ্যমে বৈশিষ্ট্যগুলাও বাবা মার শরীর থেকে আমাদের শরীরে এসেছে, হ্যাঁ। তো এই যে এখানে একটা কথা দেখো, বংশগতির মূল একক হচ্ছে ভাইয়া জিন, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কালারটা চেঞ্জ করে নি, এটা বেশি গাঢ় হয়ে গেছে। হুম, তাহলে এটা আমরা জানলাম যে বংশগতির মূল একককে বলা হচ্ছে জিন। এখানে জিনের একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা তোমরা লিখে নাও, ওই কি বলে দাগায় নাও, এটা পরীক্ষায় আসে। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককে বলা হয় জিন।
আগের ক্লাস না করলে সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই, এটা আজকে একেবারে নতুন টপিক। হ্যাঁ, তাহলে তোমার আমার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককে কি বলা হয়? জিন বলা হয়। এরপরে দেখো গ্রেগর জোহান মেন্ডেল, এটার নাম শুনেছো তোমরা? বলো তো, পড়ছো না 9-10-এ? আমি জানি তোমরা পড়েছো। হ্যাঁ, এই মেন্ডেল ওনাকে কি কিসের জনক বলা হয় জানো কেউ? বংশগতি বিদ্যার জনক, ফাদার অফ জেনেটিক্স। হ্যাঁ, জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স। হ্যাঁ, তো গ্রেগর জোহান মেন্ডেল উনি অনেক গবেষণা করেছিলেন। উনি প্রথম এটা বুঝতে পেরেছিলেন যে এমন কিছু একটা আছে যেটা বাবা মার শরীর থেকে সন্তানের শরীরে আসে এবং ওই জিনিসটা বৈশিষ্ট্য বহন করে নিয়ে আসে। তিনি এই বৈশিষ্ট্যের বাহককে বলেছিলেন কণা বা ফ্যাক্টর। জিন নামটা দেন নাই উনি, ওটা অন্য কেউ একজন দিয়েছেন, বাট প্রথম কণা বা ফ্যাক্টর বলেছেন সেই জিনিস যেটা বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে জোহানসেন। সর্বপ্রথম ওই কণা বা ফ্যাক্টরকে অভিহিত করেন। ঠিক আছে। আচ্ছা, এখন আসি, এই যে জিন নাম হলো, হ্যাঁ, মর্গান, থমাস হান্ট মর্গান ওনার পুরা নাম। এই রিমন তোমার নাম, রোল ঠিক আছে ভাই, আর কিছু করতে হবে না। হুম। তো এই যে থমাস হান্ট মর্গান দেখো, উনি প্রমাণ করেন যে জিন কোষের ক্রোমোজোমে অবস্থিত। তাহলে তোমাকে যদি বলা হয় যে তোমার কোথায় জিন অবস্থিত, তাহলে হচ্ছে ভাই সেটা ক্রোমোজোমে। ঠিক আছে, ক্রোমোজোমে অবস্থিত। আর ভারতীয় বিজ্ঞানী হারগোবিন্দ খোরানা, উনি কৃত্রিম জিন সংশ্লেষণ করতে সক্ষম হন, মানে ল্যাবেই উনি জিন তৈরি করতে সক্ষম হন এবং পরবর্তীতে উনি নোবেলও পান। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাইয়া, নেট ল্যাগ করছে এখানে তো, অনেক খারাপ অবস্থা, বৃষ্টিপাত, পানি, নেট সব মিলায় কঠিন। হ্যাঁ, তো আজকে একটু তোমরা ম্যানেজ করে নাও। হ্যাঁ, সব সময় কিন্তু এমনটা হবে না ভাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, তাহলে আমরা জিন সম্পর্কে কিছু জানলাম, যে এটা বংশগতির মূল একক, এটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক, তাই না? এরপরে এটা হচ্ছে জোহানসেন নামকরণ করেছেন জিন, থমাস হান্ট এটা প্রমাণ করেছেন, মর্গান এটা প্রমাণ করেছেন যে জিন ক্রোমোজোমের ভেতরে অবস্থান করে, আর হরগোবিন্দ খোরানা উনি এই কৃত্রিম জিন তৈরি করতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, এবার দেখো ক্রোমোজোমের যে স্থানে একটি জিন অবস্থান করে ওই স্থানকে লোকাস বলে। এটা কি তোমরা পড়েছো 9-10-এ? লোকাস কি জিনিস? তো ক্রোমোজোমের মধ্যে তো অনেক জায়গা আছে, তাই না? ওই জায়গাগুলোর যে জায়গাতে জিন থাকে সেই জায়গাগুলোকে ভাই লোকাস বলে, কারণ সব জায়গায় তো আর জিন থাকে না। মনে করো এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, এটা একটা জিন, এটা একটা জিন, এই যে জায়গাগুলোতে জিন লোকেট করছে সেই জায়গাগুলোকে লোকাস বলা হচ্ছে। লোকাস মানে লোকেশন, জিনের লোকেশনকে আমরা বলছি লোকাস। আচ্ছা, এরপরে আসো, বিজ্ঞানী গ্যারল একটা কথা বলেছেন, যেগুলো বাদ দিচ্ছে ওগুলো লাগবে না। হ্যাঁ, তো গ্যারল একটা কথা বলেছেন যে এক জিন এক এনজাইম। ওনার কথার বোঝার ট্রাই করো ভাইয়া, জিন থেকে এনজাইম তৈরি হয় আসলে। কেউ বলেছেন জিন মানে এনজাইম, এনজাইম মানে প্রোটিন। অর্থাৎ জিন সরাসরি এনজাইম না বলে এক জিন এক পলিপেপটাইড চেইন বলা ভালো। পলিপেপটাইড চেইনের আরেক নাম হলো প্রোটিন। অর্থাৎ একটা জিন থেকে একটা প্রোটিন তৈরি হয়, আর সেই প্রোটিন আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। এই যে গত ক্লাসে আমরা যখন এমআরএনএ টিআরএনএ এর কাজ পড়ছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে রাইবোজোমে যখন প্রোটিন তৈরি হয় তখন ওই প্রোটিনের মধ্যে আমাদের বৈশিষ্ট্য ডিএনএ থেকে এসে প্রবেশ করে কিনা বলো তো তোমরা? এটা কি তোমরা বুঝতে পেরেছিলে গত ক্লাসের পড়া, যে রাইবোজোমে যখন প্রোটিন তৈরি হয় তখন সেই প্রোটিনের মধ্যে ডিএনএ থেকে আসা বৈশিষ্ট্য এমআরএনএ এর মাধ্যমে ওই প্রোটিনের মধ্যে আমাদের বৈশিষ্ট্য প্রবেশ করে কিনা, এবং ওই প্রোটিনের মাধ্যমে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন তোমার গায়ের বর্ণ, তোমার চুলের গঠন, হ্যাঁ, তোমার উচ্চতা, তোমার বডির স্ট্রাকচার, এই সব কিছু কিন্তু ভাইয়া প্রোটিনের উপর নির্ভর করে। বুঝছো? আচ্ছা, তো এই এক জিন এক পলিপেপটাইড চেইন মানে বুঝবা যে প্রত্যেকটা জিন থেকে একটা করে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিন দিয়ে আমাদের কি হয়?
বৈশিষ্ট্য প্রকাশিত হয়। ওকে। আচ্ছা, এরপরে আসো, এরপরে যেগুলো আছে এগুলো আর আমাদের প্রয়োজন নাই। এই যে বড় একটা কথা আছে, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, অর ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ঠিক আছে, প্রোটিনকে কি বলা হয়? জীবনের ভাষা বলা হয় বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। ওকে, এরপরে আসো, এখানে একটা কথা আছে যেটা তোমরা নিজেরা বুঝতে পারবে না। সিকল সেল হিমোগ্লোবিন। তোমরা আমাকে বলো তো ভাই, হিমোগ্লোবিন দেখতে কেমন? মানে ওর আকৃতি কেমন বলো তো? হিমোগ্লোবিনের আকৃতি, না ওটা তো সুইটি লোহিত রক্তকণিকার আকৃতি আপু। হিমোগ্লোবিন দেখতে কেমন, কেউ জানো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তোমাদের আসলে এখনো তো ওগুলো পড়ানো হয়নি, তাই তোমাদের একটু জানতে কম আছে হয়তো। বা হিমোগ্লোবিন হচ্ছে ভাই গোলাকার। হিমোগ্লোবিন হচ্ছে একটা গোলাকার প্রোটিন, হ্যাঁ, লাল রঙের প্রোটিন, ঠিক আছে, এবং এটা একটা গোলাকার প্রোটিন। ওকে, এই গোলাকার প্রোটিনটা গোলাকার লোহিত রক্তনিকার ভেতরে ঢুকে থাকে। তোমরা যখন 3 অধ্যায় পড়বা তখন হিমোগ্লোবিনের শেপ পড়বা। তো এখানে একটা জিনিস দেখো, এখানে এই যে নর্মাল লোহিত রক্তকণিকা, হ্যাঁ, সুন্দর গোল 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 গোল, কিন্তু এখানে আবার দেখো কিছু স্পিন্ডল শেপ মাকু আকৃতির লোহিত রক্তকণিকাও দেখতে পাচ্ছ তোমরা। এই লোহিত রত্নগুলো এমন হলো কেন রে? এগুলো এমন হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটার হিমোগ্লোবিনের গঠনটা চেঞ্জ হয়ে গেছে। হিমোগ্লোবিনের গঠনটা লম্বা শিকলের মতো হয়ে গেছে, তাই লোহিত রক্তকণিকাটাও এমন লম্বা। শিকলের যে এক একটা পার্ট গোল গোল থাকে না, এটাকে আসলে ওটার সাথে তুলনা করা হয় আর কি। তো এই লম্বা লম্বা কোষগুলোকে বলে সিকল সেল। আর এরকম লম্বা লম্বা কোষ তৈরি হলে তার কি রক্ত শূন্যতা হবে, হ্যাঁ। তখন রক্ত শূন্যতাকে কি বলা হয় বলো তো? রক্ত শূন্যতাকে বায়োলজির ভাষায় কি বলা হয়? অ্যানিমিয়া। গুড। তাহলে ওই অসুখটাকে বলা হবে সিকল সেল অ্যানিমিয়া। কেন সিকল সেল অ্যানিমিয়া? কারণ ওই যে লোহিত রক্ত কণিকাগুলো শিকলের মতো আকৃতি হয়ে গেছে, তখন আমরা এই অসুখকে বলবো সিকল সেল অ্যানিমিয়া। তাহলে তোমরা কি সবাই বুঝতে পেরেছো ভাই সিকল সেল অ্যানিমিয়া, অ্যানিমিয়া এটা কি, আর সিকল সেল হিমোগ্লোবিন মানেটা কি? হুম। আচ্ছা, এক একটা প্রোটিন এক একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। এখানে বলছে যে সিকল সেল হিমোগ্লোবিন এটা 600 অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। ওইটা নিয়ে গবেষণা করার সময় এক বিজ্ঞানী একটা জিনিস আবিষ্কার করছে, ওগুলো আমাদের দরকার নেই, আমরা শুধু এই জিনিসটা শিখলাম যে সিকল সেল হিমোগ্লোবিন জিনিসটা আসলে কি। উত্তর হচ্ছে যে নর্মালি আমাদের হিমোগ্লোবিন গোল হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু ওই হিমোগ্লোবিনটা হয়ে গেছে লম্বা শিকলের মতো। ঠিক আছে। ওকে, তারপরে পেজে যাই চলো। ক্লাসে কতজন অ্যাটেন্ড আছে এটা এটা জেনে তুমি কি করবা ভাইয়া? এটা তো আমিও দেখি না কতজন অ্যাটেন্ড আছে। আচ্ছা, আসো, এরপরে দেখি আমাদের পড়ার মধ্যে কি আছে ইম্পর্টেন্ট। এরপরে এগুলো আর কিছু লাগবে না। হ্যাঁ, এরপর আসো, একটা ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখো ভাইয়া সব। এখান থেকে এমসিকিউ তো থাকবেই থাকবে। হ্যাঁ, সৃজনশীলেও নম্বরের কোশ্চেন আসতে পারে। জিন প্রকাশের বিভিন্ন একক, 4টা একক আছে আমাদের। আহ, প্রকৃত কোষ বা উন্নত জীব যারা, তাদের জিন 4টা এককের মাধ্যমে প্রকাশিত হয়। একটার নাম রেকন, একটার নাম মিউটন, একটা নাম রেপ্লিকন, একটা নাম সিস্টন। দেখো নামগুলো একদম নতুন তোমাদের জন্য ভাইয়া, তাই একটু পড়তে হবে, হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে, আজকের পড়াগুলো নতুন, আমি প্রথম থেকেই বলছি। তো এই রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টন এগুলো কি জিনিস ভাই? জিন, ধরো এক একটা দেশের মন্ত্রিসভায় অনেকগুলো মন্ত্রী তো থাকে, এক একটা মন্ত্রীর এক একটা দায়িত্ব, তাই না? যেমন শিক্ষামন্ত্রী তোমাদেরকে কিভাবে জব্দ করা যায় সহজ অর্থে, হ্যাঁ, সেই ব্যবস্থা করেন প্রতি বছর, তাই না? কিভাবে নতুন নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যায়, এগুলো নিয়ে শিক্ষামন্ত্রী কাজ করতেছে। ঠিক আছে, তো এক একজন এক এক কাজ করতেছে। তো এখানে দেখো রেকন, সে কি কাজ করে? সে রিকম্বিনেশনের একক। আরে এগুলো বাঁকা কেন, সোজা হইতে পারে না? রিকম্বিনেশনের একক। রিকম্বিনেশন মানে কি জিনিস ভাইয়া? ধরো এই, এটা একটা কম্বিনেশন, এ টি
সি, জি, জি, সি, টি, এ হলো না একটা কম্বিনেশন। ধরো এই কম্বিনেশনটাকে চেঞ্জ করে দিতে চাচ্ছ, তাহলে এই সি এর জায়গায় জি দাও, জি এর জায়গায় সি দাও, দেখো আগের কম্বিনেশন চেঞ্জ হয়ে নতুন কম্বিনেশন হলো। তো এটাকে আমরা বলছি রিকম্বিনেশন। তো জিনের মধ্যে মাঝে মধ্যে প্রয়োজনের তাগিদে রিকম্বিনেশন হয়। ওই রিকম্বিনেশনটার দায়িত্ব পালন করে কে? রেকন। রেকন এই রিকম্বিনেশনটাকে কন্ট্রোল করে। তো সংজ্ঞা কি? ডিএনএ অণুর যে ক্ষুদ্রতম একক জেনেটিক রিকম্বিনেশনে অংশগ্রহণ করে তাকে রেকন বলে। এইটুকুই পড়তে হবে। বিশেষ করে এটাই আসে যে জিন রিকম্বিনেশনের একক বলা হয় কোনটিকে, রেকন, মিউটন, রেপ্লিকন নাকি সিস্ট্রন। তাহলে রেকন। আচ্ছা, এরপর আসো মিউটন। তোমরা সবাই জানো যে ডিএনএ এর এই যে সিকোয়েন্স আমি যেটা একটু আগে এঁকেছিলাম, সেই সিকোয়েন্স যদি পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যায়, উল্টা পাল্টা, তখন ওটাকে আমরা বলবো মিউটেশন। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল কিছু অংশ আছে, ওই জায়গায় মিউটেশন হয়। তো যে জায়গাগুলোতে মিউটেশন হয়, মিউটেশন সংঘটিত হয়, ওই জায়গাগুলোকে মিউটন বলা হয়। মিউটেশন এই জায়গাগুলোতেই হবে, ছাড়া অন্য কোথাও হবে না। তো জিনের যে ক্ষুদ্র অংশে মিউটেশন সংঘটিত হয়, যে বা জিনের মিউটেশনের একক যেটা, তাকে বলা হচ্ছে মিউটন। তাহলে রেকন, মিউটন, রেপ্লিকন। তোমরা সবাই জানো, পড়ে আসছে এই দুদিন আগেই আমরা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন। আর রেপ্লিকেশন ব্যাপারটা যে নিয়ন্ত্রণ করে, জিনের যে অংশটা রেপ্লিকেশন নিয়ন্ত্রণ করে, তাকে বলে রেপ্লিকন। আর প্রধানমন্ত্রী হচ্ছে সিস্ট্রন। বুঝছো? যিনি সব মন্ত্রীর মন্ত্রী। জিন কি করবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখন শিক্ষা কারিকুলাম নতুন আনবে নাকি পুরাতনটাই রাখবে, নাকি চেঞ্জ করার মধ্যে অল্প চেঞ্জ করবে অল্প পুরাতন রাখবে, এগুলো কিন্তু যদি প্রধানমন্ত্রী একটা কথা বলে, শিক্ষামন্ত্রী কিন্তু সেটা ফেলতে পারবে না। প্রধানমন্ত্রী যেটা বলবে সেটাই চূড়ান্ত। ঠিক আছে? ওকে। তো এরকম সিস্ট্রন, ও হচ্ছে জিন কার্যের একক, ও কোষীয় বস্তুর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ও সব কিছু নিয়ন্ত্রণ করে। ওকে আমরা বলবো সিস্ট্রন। তাহলে যদি পরীক্ষায় আসে জিন কার্যের একক কোনটি, তাহলে উত্তর হচ্ছে সিস্ট্রন। এক একটা সিস্ট্রনের ভেতরে রেকন, মিউটন এগুলো ঢুকে থাকে। রেকন, মিউটন খুবই ছোট ছোট জিনিস। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে দেখাই যে রেকন এক বা দুই জোড়া নিউক্লিওটাইড দিয়ে গঠিত, মানে এটি অথবা এটি সিজি এরকম। কিন্তু সিস্ট্রন প্রায় 1500 নিউক্লিওটাইড দিয়ে তৈরি, শুধু মানে ব্যাকটেরিয়ার সিস্ট্রন। ইকোলাই ব্যাকটেরিয়া, ইস্কেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়াতে প্রায় 1500 নিউক্লিওটাইড আছে। তাহলে আমাদের নিউক্লিওটাইড, আমাদের সিস্ট্রন কত লম্বা, আরো বড় হবে obviously। তো এই চারটা জিনিস তোমাদেরকে মুখস্থ করতে হবে। সবাই একটু দেখে নাও পড়াগুলো, না ক্লাসের সময় একটু পড়বা, একটু পড়ে ফেলবা, তাহলে তোমাদের পড়াটা আগাবে ভালো। নাহলে নিজে নিজে পড়ার সময় আবার 2 ঘন্টা নষ্ট করতে হবে। তাহলে রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন, এই চারটাকে বলা হয় জিন প্রকাশের একক। ঠিক আছে? রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন হচ্ছে জিন প্রকাশের একক। ওকে, এরপরে আসি। এখান থেকে তাহলে কি আসবে ভাইয়া? এখান থেকে আসবে যে প্রশ্ন, মিউটেশনের একক কোনটি, রেপ্লিকেশনের একক কোনটি, হ্যাঁ, রিকম্বিনেশনের একক কোনটি? রেকন। রেকন কি জিনিস আবার বলছি ভাইয়া। ধরো ডিএনএ এর একটা সিকোয়েন্স আছে, এটি, সিজি, জিসি। এই সিকোয়েন্সটা, এটা একটা কম্বিনেশন। এই কম্বিনেশনটা যদি চেঞ্জ করে দাও, যেমন এখানে জি, তাহলে এটা হচ্ছে রিকম্বিনেশন। এইরকম রিকম্বিনেশন ডিএনএ তার প্রয়োজন অনুযায়ী করে নিতেই পারে। এই রিকম্বিনেশন করার একককে বলা হয় রেকন। ঠিক আছে ভাইয়া? আবার বললাম। ওকে, এই ছিল আমাদের জিন প্রকাশের বিভিন্ন একক, এটা এখানে শেষ। এরপর এখানে জিনের একটা বড় সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞা না পড়লেও হবে, তোমরা আগের পেজে যেটা পড়ে আসছো ওটাই ওটাই যথেষ্ট। হ্যাঁ, এটা একটু রিডিং পড়বা জাস্ট। জিনের বৈশিষ্ট্য লাগবে না, শুধু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একবার পড়ে রাখতে পারো। আরএনএ তে জিন থাকতে পারে না, না ভাইয়া, আরএনএ তে যেটা থাকে সেটা জিন না। হ্যাঁ, আরএনএ তে কোডন থাকে, আমরা শিখবো পড়বো, আরএনএ যখন পড়বো ভাইয়া আরো, তখন শিখবো। হ্যাঁ, তো জিন নিউক্লিক অ্যাসিড দিয়েই জিন গঠিত। যেহেতু ডিএনএ এর একটা সুনির্দিষ্ট সিকোয়েন্সই হচ্ছে জিন, তো ডিএনএ তো নিউক্লিক অ্যাসিড, তাহলে জিনও নিউক্লিক অ্যাসিড, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। হ্যাঁ, পুরো জিন ক্রোমোজোমের মধ্যে থাকে, আদি কোষের মধ্যে নিউক্লিয় বস্তু বা প্লাজমিডের মধ্যে থাকে। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা প্লাজমিড কি জিনিস? তোমাদের জানা আছে?
প্লাজমিড কি জিনিস? প্লাজমিড, প্লাজমিড নাম শুনেছো আগে কখনো? আচ্ছা, ব্যাকটেরিয়ার ডিএনএ, ভেরি গুড, তো তোমরা পারো রে। হ্যাঁ, তোমরা তো অনেক পারো, ব্রিলিয়েন্ট। দেখো, ব্যাকটেরিয়া, দেখছো ব্যাকটেরিয়ার একটা বৃত্তাকার ডিএনএ থাকে যেটা ক্রোমোজোমাল ডিএনএ বলা যায়। এইটার বাইরেও ব্যাকটেরিয়ার বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকতে পারে, এক বা একাধিক, এগুলোকে বলা হয় প্লাজমিড। ঠিক আছে, তাহলে এটা নর্মাল ব্যাকটেরিয়াল ডিএনএ, আর এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, মানে ক্রোমোজোমের বাইরে অতিরিক্ত ডিএনএ, এগুলোকে বলা হয় প্লাজমিড। হ্যাঁ হ্যাঁ, এরা নিজেরাই নিজের কপি তৈরি করতে পারে। তো এই প্লাজমিডের মধ্যেও জিন থাকে। হুম, এটি জীবের প্রকরণ বা পরিব্যক্তিতে ভূমিকা রাখে। তোমরা এর আগেও পড়েছো, ডিএনএ কিন্তু প্রকরণ এবং মিউটেশন বা পরিব্যক্তিতে ভূমিকা রাখে। তো ডিএনএ এর একটা অংশই যেহেতু জিন, তাহলে জিনও এগুলো করবে, তাই না? এই একই কথা, এগুলো বারবার, এগুলো একটু পড়বা। এরপর আসো বিভিন্ন ধরনের জিন। হ্যাঁ, অনেক ধরনের জিন আছে আমাদের শরীরে, সবকিছু কিন্তু দেওয়া সম্ভব হয়নি। হ্যাঁ, অল্প কিছু দিয়েছে। আচ্ছা, এখানে দেখো লিথাল জিন। যে জিন থাকলে একটা জীব মারা যাবে, যে জিনের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশে একটা জীবের মৃত্যু হয়, তাকে বলা হয় লিথাল জিন। ভালো জিনিস না তাহলে ডেফিনেটলি। হ্যাঁ, যেমন তোমরা হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, হ্যাঁ থ্যালাসেমিয়ার নাম শুনেছো তো না? থ্যালাসেমিয়ার নাম তো তোমরা শুনেছো, ওই যে রক্ত তৈরি হয় না শরীরে, তাহলে থ্যালাসেমিয়ার কারণে মানুষ মারা যেতে পারে। থ্যালাসেমিয়া হয় যে জিনের কারণে, তাকে আমরা লিথাল জিন বলতে পারি। ঠিক আছে, এরপরে অনকোজিন। মেডিকেলে অনকোলজি ডিপার্টমেন্ট নামের একটা ডিপার্টমেন্ট আছে, নাম শুনেছো কেউ কখনো? বলো তো, কি নিয়ে ট্রিটমেন্ট করা হয় এখানে অনকোলজি ডিপার্টমেন্টে? এগুলো বেসিক কথা, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ক্যান্সার, ভেরি গুড, এটা তোমরা জানো। তাহলে অনকোলজি, অনকো মানে হলো ক্যান্সার, তো অনকোজিন মানে যে জিনের কারণে ক্যান্সার সৃষ্টি হয়। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম। আমাদের সেক্স ক্রোমোজোম হচ্ছে দুইটা, একটা এক্স আর একটা ওয়াই, তাই না ভাইয়াপুরা? তো এই সেক্স ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে, তাদেরকে আমরা বলবো সেক্স ক্রোমোজোমাল জিন। হ্যাঁ, আচ্ছা, যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই অসুখগুলা কিন্তু সেক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। এগুলোকে সেক্স ক্রোমোজোমাল ডিজিজ বলে। এটা এর আগেও একদিন তোমাদেরকে আমি বলেছিলাম, যে আমাদের বৈশিষ্ট্যগুলো তো আমাদের 22 জোড়া অটোজোম দিয়ে বাহিত হয়, আর শুধুমাত্র আমাদের লিঙ্গ নির্ধারণ হয় যে আমি পুরুষ হব না মহিলা হব, এটা নির্ধারণ হয় আমাদের সেক্স ক্রোমোজোম দিয়ে। কিন্তু সেক্স ক্রোমোজোম এই লিঙ্গ নির্ধারণের পাশাপাশি কিছু রোগ বহন করে, এটা আমাদের দুর্ভাগ্য। তার মধ্যে দু একটা রোগের নাম হিমোফিলিয়া, বর্ণান্ধতা, মানে ওরা হচ্ছে বিভিন্ন কালার দেখতে পায় না, সাদা কালো দেখে আর কি, অনেকটাই। লাল আর সবুজ পৃথক করতে পারে না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কালার ব্লাইন্ডনেস আর কি। ট্রান্সজিন, এটা হচ্ছে ব্যাপার। ধরো তোমাদের শুনতে অবাক লাগলেও, ধরো তোমরা জানো জোনাকি পোকা জলে, তাই না? জোনাকি পোকা যে জলে, জোনাকি পোকা যে আলো তৈরি করে, এটার জন্য একটা জিন আছে জোনাকি পোকার শরীরে। এখন যদি কোনো কারণে কোনোভাবে জোনাকি পোকার ওই জিনটা, যেটার কারণে তার বডিতে লাইট জ্বলে, সেই জিনটা যদি তোমার বডিতে স্থাপন করে, সেই জিনটা যদি কারো কর্মক্ষম করা যায়, তাহলে তুমিও জ্বলবা। বিশ্বাস হয়? হতে হবে, হ্যাঁ এটা সত্যি। হ্যাঁ, এটা সত্যি। যদি ওই জিন আমরা সুষ্ঠুভাবে তোমার বডিতে স্থাপন করতে পারি, তাহলে তুমিও জ্বলবা। তো এই ধরনের জিনকে বলা হয় ট্রান্সজিন। ঠিক আছে, যে জিন কোনো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ থেকে নিয়ে অন্য কোনো প্রজাতির উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে তাকে বলা হয় ট্রান্সজিন। আচ্ছা, খণ্ডিত জিন, এটা তো বুঝতে পারতেছো, যে একটা অংশ খণ্ড হয়ে আসছে, এটা খণ্ডিত জিন। এখানে যে সংজ্ঞাটা আছে, এটা এটা ইন্ট্রন আর এক্সন, দুটা ওয়ার্ড আছে যেটা তোমরা এখনই বুঝবা না, যেদিন আমরা ট্রান্সক্রিপশন পড়বো ওই দিন বুঝবা, তাই এটা আজকে থাকলো। হ্যাঁ, এটা এখনই বোঝার সুযোগ নেই, এটা আপাতত বাদ। সিউডো মানে হলো ভুয়া। ঠিক আছে, তো যদি কোনো জিন থেকে প্রোটিন তৈরি না হয়, পলিপেপটাইড চেইন তৈরি না হয়, তাহলে আমরা বলবো তুই বেটা ভুয়া। তুই এই নাম দিয়েছিস নিজেকে জিন, অথচ প্রোটিন তৈরি করতে পারিস না, তাহলে তুই কিসের জিন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওটা হলো সিউডোজিন। আচ্ছা, এরপরে আসো অটোজোমাল জিন।
অটোজোম মানে ওই যে আমাদের 22 জোড়া অটোজোম থাকে, অটোজোমের মধ্যে যে জিনগুলো আছে ওদেরকে আমরা অটোজোমাল জিন বলি। অটোজোমাল জিনের ডিফেক্টের কারণে অনেক হাজার হাজার অসুখ হতে পারে। এখানে দুটা নাম দিয়েছে, একটা হচ্ছে বল্ডনেস, মাথায় টাক পড়া, বোঝো তো। এটা কিন্তু বংশগতীয় ব্যাপার স্যাপার, তাই না? দেখছো তো? হ্যাঁ। আমার বাসায় আমার এক ফুপির বিয়ে হয়েছে। হ্যাঁ। তো বিয়ের কাহিনী আমার মনে পড়ে, খুব ছোট আমি তখন ক্লাস 4-5-এ পড়ি। তো ফুপির শ্বশুর আসছেন, তখনও বিয়ে হয় নাই, হবু শ্বশুর আর কি। তো ইয়া বড় মাথায় টাক, হ্যাঁ। তারপরে হচ্ছে ফুপির যে হাজবেন্ড, মানে আমার হবু ফুপা, আঙ্কেল, উনি মাথায় ক্যাপ পরে আসছে। তো আমরা না প্রথমে ওইভাবে বুঝি নাই, হ্যাঁ। তো তো কি বলে, বিয়ের কথাবার্তা মোটামুটি শেষ। তখন উনি বলতেছে যে আমাদের একটা ইয়ে ছিল, একটা কথা ছিল, যদি আপনারা কিছু মনে না করেন আর কি। আমরা বলি, মানে বড়রা বলতেছে না না বলেন। তো উনি মাথার হচ্ছে নামাজ পড়া টুপিটা আর কি, যিনি হচ্ছে শ্বশুর ফুপির, উনি বলছে দেখছেনই তো আমার মাথায় অনেক বড় একটা টাক, এটা আসলে আমাদের পরিবারগত, তো আমার ছেলের মাথাতেও টাক আছে আর কি, আপনাদের কোনো আপত্তি না থাকে। আরে ব্যাপারটা অনেক লজ্জাজনক। এখন ফুপি, এখন বিয়ের সব দিক থেকে ঠিক আছে, ফুপা হলো টিচার, হ্যাঁ, ভালো মানুষ। তো এই টাকের জন্য আর কি করার। তো সবাই বললো যে আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আমাদের মেয়ের কোনো আপত্তি নেই, মানুষ ভালো। হ্যাঁ, টাক মাথা দিক, চুল দিয়ে আর কি করবে, তাই না? তো যাই হোক, বিয়ে হয়ে গেল। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই ফুপারা হলো 4 ভাই। তো বিয়ের দিন যেদিন আমরা বরযাত্রী বাসায় আসছে, তো দেখি আমরা যে 4 ভাই 4 জনে অলরেডি টাক্কু হয়ে গেছে। আর তাদের গার্জিয়ান মানে ফুপির শ্বশুর তো অলরেডি টাক। মানে 5 ভাই যে পাশাপাশি বসছে, মানে 5 ভাই না, 4 ভাই আর তাদের বাবা। হ্যাঁ, তা 5 জনেরই মাথার একদম সেম, পুরাই স্ট্রাকচার সেম, মানে মানে কি বলবো আর কি। ছবি তো তখন তার অত ফোন টোন ছিল না, ছবি তুলে নিলে খুব ভালো হইতো আর কি, বিয়ের ভিডিওতে খোঁজার লাগবে। যাই হোক, তো এটা ভাই বুঝছো, এই পুরাই জিনের কারবার। হ্যাঁ, ওনাদের যদি আরো 2টা ছেলে থাকতো তাহলে ওরাও থাকলেই হইতো। এটা কিছু করার নাই এখানে, হ্যাঁ, তুমি যতই ট্রিটমেন্ট নাও এটা ঠিক হবে না। তো এটা হচ্ছে মানুষের মাথায় টাক হওয়ার জন্য যে জিন, এটা হচ্ছে অটোজোমাল জিন, হ্যাঁ। আর অ্যালবিনিজম, এটা তোমরা কেউ জানো? এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমাদের শরীরের যে রং তৈরি হয়, এটা মেলানিন পিগমেন্টের কারণে তৈরি হয়, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে, আহ, ভাইরাসে কি জিন আছে? আহ, আছে, ভাইরাসেরও জিন আছে ভাইয়া। হ্যাঁ। তো এ- আমাদের মেলানিন পিগমেন্ট কোনো কারণে যদি একেবারে তৈরি না হয়, তৈরি একেবারে নাই মানে কোনো মেলানিন পিগমেন্টই নাই, তাহলে মানুষটা কেমন হবে বা জীবটা কেমন হবে? পুরা সাদা হবে। এটাকে আমরা বলি অ্যালবিনোইজম। ঠিক আছে? এরকম মানুষ তোমরা দেখেছো, পুরাই সাদা ধবধবে? এই যে দেখো, এনার তো চোখ তবুও কালো, সাদা চোখওয়ালা মানুষও আছে। মানে ওইখানে, এটা দেখো, ওর কিন্তু চোখেও কালো অংশটা নাই, ওটাও সাদা হয়ে গেছে। ঠিক আছে? তো এটা একটা জেনেটিক প্রবলেম। হ্যাঁ, এটাকে আমরা বলছি অ্যালবিনোইজম। বিভিন্ন অ্যানিমেলও এমন হয়, মানুষও হতে পারে, বিভিন্ন অ্যানিমেল হতে পারে, যেমন দেখো এই যে অ্যালবিনো ক্যাঙ্গারু, অ্যালবিনো সিংহ, অ্যালবিনো কাকও আছে, মানে সাদা কাক, অ্যালবিনো ময়ূর। ঠিক আছে? অস্ট্রেলিয়ানরা কি এই কারণে ফর্সা? না না, অস্ট্রেলিয়ানদের জেনেটিক্যালি মেলানিন কম তৈরি হয়। এটা কিন্তু ফর্সা না, এটা হচ্ছে একটা রোগ। এখানে তাদের শরীরে কোনো কালো পিগমেন্ট তৈরি হবে না। ঠিক আছে? পিগমেন্টই তৈরি হবে না তাদের শরীরে। অ্যালবিনো বার্ড, আমি দেখি, এগুলো ছোট জাতের কাকাতুয়া আছে, তোমরা ওগুলো দেখছো নাকি? কোকাটেল নাম, কেউ পালো? এইগুলা, হ্যাঁ। তো এগুলোও অনেক সময় অ্যালবিনো হয়, তখন আরো সুন্দর লাগে দেখতে। তবে এটা সুন্দর ব্যাপার না, সৌন্দর্যের ব্যাপার না, এটা হচ্ছে একটা অসুখ। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে
আমার যদি বা এক সময় আমার কাছে এগুলো ছিল, স্টুডেন্ট অবস্থায় এগুলো পালতাম। এখন আর তো সময় বের হয় না, এগুলো যত্ন টত্ন করতে হয়, সময় লাগে। তোমাদের বারান্দায় দেখছিলা? এগুলো তো খাঁচার পাখি, বা বাইরে এভাবে বাঁচতে পারে না। কারো হয়তোবা উড়ে আসছে, আমি 15-20টা পালছিলাম, তার মধ্যে 2-3টা উড়ে গেছে। আপনা আপনি উড়ে যায় ওই খাঁচা থেকে, অনেক সময় সুযোগ পাইলে উড়ে যায়। খাঁচার পাখি খাঁচায় থাকতে চায়। আচ্ছা, তাহলে অ্যালবিনোইজম ব্যাপারটাও তোমরা বুঝলা ভাই, পুরো শরীরে কোনো মেলানিন থাকবে না, হ্যাঁ? হুম হুম, ঠিক আছে ভাই। 6টা ঘুঘু আছে? ও, আচ্ছা, হ্যাঁ, ভালো। অস্ট্রেলিয়ান না দেশি? দেশি কিন্তু পালা যাবে না, হ্যাঁ। অস্ট্রেলিয়ান হলে প্রবলেম নেই। আচ্ছা, এরপর আসো হোলান্ড্রিক জিন। এটা কি? ওই যে ওয়াই ক্রোমোজোম আছে না আমাদের, ওয়াই ক্রোমোজোম যে জিনগুলো বহন করে ওদেরকে বলা হয় হোলান্ড্রিক জিন। এটার কারণে মানুষের কানে লোম হয়। অনেক সময় হোলান্ড্রিক জিন থাকে অনেকের, মানুষের কানে লোম হয়। মেলানিন হচ্ছে কালো বর্ণের পিগমেন্ট ভাই, মেলানিন থাকলে মানুষ কালো হবে, না থাকলে ফর্সা হবে। আচ্ছা, লিঙ্কড জিন ব্যাপারটা হচ্ছে দুইটা জিন যখন একসাথে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, লিঙ্কড জিন বলবো, হ্যাঁ। এবার আসলে এখানে জিনোম আছে, জিন পড়লাম, এবার আমরা জিনোম পড়বো। হোয়াট ইজ দিস জিনোম? কোন প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। বিশাল বড় সংজ্ঞা, হ্যাঁ। তাহলে একটা প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমে যে জিন অবস্থান করে তার সমষ্টিকে জিনোম বলে। বডিতে মেলানিন কমে গেলে কোনো ইফেক্ট হয়? হ্যাঁ, একটু ইফেক্ট আছে। তোমরা বলো তো, স্কিন ক্যান্সার কাদের বেশি হয়, কালোদের না ফর্সাদের? ফর্সাদের। মেলানিন পিগমেন্টটা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে ধ্বংস করে দিতে পারে। তো যাদের শরীরে মেলানিন বেশি তাদের স্কিন ক্যান্সার হয় না। আর যারা ফর্সা, সাদা অর্থাৎ মেলানিন নাই, তাদের বেশি হয়। এটা একটা সুবিধা অসুবিধা, হ্যাঁ। তো দেখো, এই জিনোম ব্যাপারটা আমাকে একটু তোমাদেরকে বোঝাইতে হবে ভাই, হ্যাঁ। জিনোম জিনিসটা সহজ না যে দেখলাম আর বুঝে গেলাম। তো আমি একটু জিনোম ব্যাপারটা বোঝাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও, হ্যাঁ। ক্যারিওটাইপ অফ হিউম্যান। তো আমি একটা কথা বলেছি, নাম আমি বললাম ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ মানে কি ভাইয়া? ক্যারিওটাইপ মানে হচ্ছে আমাদের ক্রোমোজোমের বিন্যাস। ক্রোমোজোমের বিন্যাসকে ক্যারিওটাইপ বলা হয়। হুম। তো তোমরা এখানে ক্রোমোজোম দেখতে পাচ্ছ কিন্তু, হ্যাঁ। এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার শরীরে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম গুলোর জোড়ায় জোড়ায় অবস্থান করছে, তাই না? জোড়ায় জোড়ায় অবস্থান করছে। আর কি বলেছিলাম, নাম্বারিং হয় কিভাবে? ক্রোমোজোম যে সবচেয়ে লম্বা সে প্রথম, আর 22 নম্বর জোড়া হচ্ছে সবচেয়ে পিচ্চি। ঠিক আছে, এভাবে সিরিয়াল মেনটেন হয় আর কি। তো এখানে যেটা হবে তোমরা খেয়াল করে দেখো, এই যে মানুষের ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম থাকে। ওইখানে এক এক নম্বর ক্রোমোজোম আছে একটা, 2 নম্বর ক্রোমোজোম আছে একটা, 3 নম্বর ক্রোমোজোম আছে একটা, 4 নম্বর ক্রোমোজোম আছে একটা। আবার মানুষের শুক্রাণুতে থাকে 23টা ক্রোমোজোম। সেখানে 1 নম্বর ক্রোমোজোম আছে একটা, 2 নম্বর ক্রোমোজোম আছে একটা, 3 নম্বর ক্রোমোজোম আছে একটা, 4 নম্বর ক্রোমোজোম আছে একটা। এবং মানুষের ডিম্বাণুর 1 নম্বর ক্রোমোজোম আর মানুষের শুক্রাণুর 1 নম্বর ক্রোমোজোম, এরা কি দেখতে একই হবে না ভিন্ন রকম হবে বলো তো? একই রকম হবে, তাই না? একই হবে। মানুষের শুক্রাণুর 1 নম্বর ক্রোমোজোম আর ডিম্বাণুর 1 নম্বর ক্রোমোজোম সেম হবে। এই যে দেখো, তোমার শরীরে এই যে জোড়ায় জোড়ায়, তুমি কি জানো এই এই ক্রোমোজোমটা তোমার বাবা থেকে আসছে, এই ক্রোমোজোমটা তোমার মা থেকে আসছে, এই ক্রোমোজোমটা তোমার বাবা থেকে আসছে, এই ক্রোমোজোমটা তোমার মা থেকে আসছে। কখন আসছে? তোমার জন্মের আগে, যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে 23+23 = 46 হয়েছিল, তখন। তাহলে সবাই এটা ইমাজিন করো, তোমার শরীরের একটা কোষে যে 46টা ক্রোমোজোম আছে, তার 23টা তুমি পেয়েছো তোমার আব্বু থেকে, 23টা পেয়েছো আম্মু থেকে। ইজ ইট ক্লিয়ার? এবং তোমার আব্বু থেকে যে 23টা ক্রোমোজোম আসছে তার 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে এত লম্বা,
আর তোমার আম্মু থেকে যে ক্রোমোজোম গুলো আসছে তারও 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে এরকম লম্বা, এবং ওরা দুইজন একসাথে থাকে। আবার 2 নম্বর ক্রোমোজোম ওরাও দুইজন দেখতে একই, ওরা একসাথে থাকে। 3 নম্বর ক্রোমোজোম ওরাও দেখতে একই রকম, একসাথে থাকে। বুঝছো ভাইয়া? এবং এরপরে আরেকটু ডিটেইলসে যাই, সেটা এখানে একটু বলছি আমি। যে আমরা জানি ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। তো ধরলাম এটা আমার আব্বুর 1 নম্বর ক্রোমোজোম, এটা আমার আম্মুর 1 নম্বর ক্রোমোজোম। এই ক্রোমোজোমে মনে করো রং নির্ধারণকারী জিন আছে ভাইয়াপুরা, বুঝছো? রং নির্ধারণকারী জিন কেমন? একটা জিন আর কি। তো আমি ধরে নিলাম এই, কালারটা ফুটলো না রে, কালো দিই। ধরো এই জিন, এই জায়গার জিনটা, এই যে লোকাস, এই লোকাসের জিনটা হচ্ছে আমার আব্বুর ক্রোমোজোমে রং নির্ধারণকারী জিন। তোমরা জেনে রাখো, আম্মুর ওই 1 নম্বর ক্রোমোজোমের ওই একই লোকাসেও রং নির্ধারণকারী জিন থাকবে। অর্থাৎ মানুষের ক্রোমোজোম যেহেতু, এদের গঠন সেম হবে। এদেরকে পরস্পরের কি গঠন বলা হয়, কি ক্রোমোজোম বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। তোমরা এটা নাম শুনেছো আগে? হোমোলোগাস ক্রোমোজোম। একই রকম আকার আকৃতি গঠন বিশিষ্ট ক্রোমোজোম, এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। ক্রোমোজোমের সবকিছুই সেম। বাবা থেকে আসা 1 নম্বর, মা থেকে আসা 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, কালার কি সেম থাকবে? না, কারণ আমার আব্বু আসলে একটু শ্যামলা, কালো টাইপের বলতে পারি। আর আম্মু একেবারেই ফর্সা। ঠিক আছে? তো এই যে কালো হওয়ার জিন আর এই যে ফর্সা হওয়ার জিন, দুটাই মিলে আমি হয়েছি। তো আমি কেমন হব? এটা অবশ্য ডিপেন্ড করে অনেক কিছুর উপরই। হ্যাঁ, এটা অবশ্য ফিক্সড করে বলা টাফ। এটা আরো বংশগতি যেতে হবে, আমার ফ্যামিলির আরো পেছনের মানুষজন, তাদের উপরেও খানিকটা নির্ভর করবে। ঠিক আছে? তবে শ্যামলা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, তাই না বলো? এবং তাই হয়। ঠিক আছে? অনেক সময় কোনো জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, কোনো জিন বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন যদি বাবার জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করে, প্রকট প্রচ্ছন্ন, এরকম 2টা 3টা কথা শুনছো না? কোনো জিন যদি হয়, তাহলে সে বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলবে, তখন ফর্সা হয়ে যাবে অথবা কালো হয়ে যাবে, আহারে কালামানিক হয়ে যাবে। মায়ে ফর্সা, বাট ছেলে হয়েছে পুরাই বাপের মতো। বাপের মতো মানে একেবারে বাপের মতো, যেমন বাপে কালা, বাচ্চাও কালা। মায়ের কোনো ক্রেডিটই নাই এখানে। হ্যাঁ, এরকম হতেই পারে। ঠিক আছে, তাহলে ব্যাপারগুলো কিভাবে আসতেছে একটু বুঝছো? এখন তাহলে তোমরা আমাকে বলো, যেটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে যে, এই যে এই ক্রোমোজোমে যে জিন, এই পাশের ক্রোমোজোমের সেম জিন, ইজ ইট ক্লিয়ার? এই ক্রোমোজোমের এখানে যে জিন, এই পাশের ক্রোমোজোমেও সেই একই জিন। ঠিক আছে? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমদের মধ্যে একই রকম জিন থাকে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, নাহলে জিনোম বুঝতে পারবে না কিন্তু, বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, এই কথাবার্তা বন্ধ করো, আসো এবার। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোমের ডেফিনেশন হচ্ছে ভাইয়া, আকার আকৃতি গঠন এই সব কিছুতে একই রকম জোড়াকে, ক্রোমোজোম জোড়াকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা ক্রোমোজোমের একটাতে যে জিন থাকে অন্যটাতেও সেই একই জিন থাকে। তা আমি যদি তোমাকে বলি, তোমরা হচ্ছে সেটের অঙ্ক করছো, সেট। আমি যদি বলি যে এখানে একই রকম জিন নিয়ে গঠিত কয়টা সেট বের করা যাবে বলো তো? 22টা সেট? না, 2টা সেট। এখানে যে জিন, এখানেও সেই জিন। হ্যাঁ, তাহলে এখানে কয়টা সেট? এটা একটা, এটা একটা, 2 সেট। এই জিন তো আর এখানে নাই রে, তাহলে 22টা হয় কেন? বুঝছো? আচ্ছা যাই হোক, 22টা বলো, 2টা বলো, সেট মানে বুঝছো যেটা, যে এখানে যে জিন আছে এখানেও সেই জিন আছে। ঠিক আছে? তো একই রকম জিন নিয়ে যদি সেট তৈরি করো তাহলে 2টা সেট পাওয়া যাবে। এভাবে যদি আমি পুরা ক্রোমোজোমে, আচ্ছা তোমরা কি পুরোটার মধ্যে বলছো? ও তাহলে একটু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, তোমরা পুরোটার মধ্যে, আমি শুধু এটার মধ্যেই বলতেছিলাম। ঠিক আছে, তাহলে এই পুরো 22 জোড়ার মধ্যে যে জিনগুলো অবস্থান করছে, সেই জিনগুলো দিয়ে যদি আমি সেট তৈরি করি, তাহলে এখানে 22টা সেট পাওয়া যাবে। ঠিক আছে? 22টা ক্রোমোজোমে যে জিন আছে, অন্য 22টা ক্রোমোজোমে সেম জিন আছে। কথা কি ঠিক না ভুল বলো?
এই এই এটা এটা এই প্রথমগুলা সদস্য নিয়ে এই 22টা ক্রোমোজোমে যে জিন আছে, এই দ্বিতীয় গুলা নিলেও ওই 22টাতে সেম জিন আছে। ঠিক আছে? তো আমরা জিনোম লেখার সময় কি বলি ভাইয়া, কি করি ভাইয়া? যে যেহেতু একই জিন আছে দুইটা ক্রোম, তো আমরা একটা নিলাম। ঠিক আছে, 22টা নিলাম, যে কোনো একটা নিলেই হবে, যেহেতু অন্যটাও ওই একই জিন। হুম। এবার আসো, এক্স ক্রোমোজোম, এই দুটাই তো এক্স, মেয়েদের কি এক্স এক্স, তাই না? তো এটা হচ্ছে এক্স, এটাও এক্স, এটা হচ্ছে মেয়েদের সেক্স ক্রোমোজোম। আর ছেলেদের এটা এক্স, আর এটা হচ্ছে ওয়াই, ছেলেদেরটা হচ্ছে এক্স ওয়াই। তো এখন এখানে খেয়াল করে দেখো যে এই 22টা ক্রোমোজোম নিলাম যেখানে একই রকম জিন পাওয়া যাবে। এরপরে মানুষের ক্রোমোজোমের বাকি যে কিছু জিন আছে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের মধ্যে থাকা জিন। তো সেক্স ক্রোমোজোমের মধ্যে থাকা জিনগুলাও যদি আমরা এই সেটের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে 22 প্লাস এক্স ক্রোমোজোমের জিন প্লাস ওয়াই ক্রোমোজোমের জিন এভাবে লিখতে হবে। কারণ কি? কারণ এক্স ক্রোমোজোমে যে জিনগুলো আছে সেগুলো ক্রোমোজোমে নাই, আবার ওয়াই ক্রোমোজোমে যে জিন আছে সেগুলো আবার এক্স ক্রোমোজোমে নাই, তাই না? তাই আমরা এক্স কেও আলাদা করে লিখবো, ওয়াই কেও আলাদা করে লিখবো। ঠিক আছে? তাহলে এই যে এভাবে লিখলে আমাদের শরীরের কোনো ক্রোমোজোমে থাকা কোনো জিন কি বাদ পড়তেছে কিনা একটু বলবা আমাকে? এই 22টা নিয়েছি আমি, 22 জোড়া যেহেতু সেম টু সেম, ওই জন্য শুধু 22 নিছি, 44 নেই নাই, কারণ 22 জনকে নিলেই আমার সব জিন এখানে ঢুকে যাবে অটোজোমের। আর এখানে মেয়েদের যেহেতু দুটাই এক্স, তো একটা এক্স নিলেই তো হচ্ছে, ওইখানে যে জিন আছে পাশের এক্স সেম জিন আছে। হ্যাঁ। আর পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই, তো আমরা তো অলরেডি একবার এক্স ক্রোমোজোমের জিনগুলো নিয়েছি, তাহলে বাকি থাকলো শুধু ওয়াই, তাহলে এই হচ্ছে ওয়াই। এই হলো আমাদের জিনোম প্রকাশের পদ্ধতি। ব্যাপারটা বেশ জটিল, বুঝাইতে চাইলে এরকম সময় লাগে, না বুঝাইতে চাইলে আসলে কিছুই বলার নাই। এই যে দেখো, প্রায় 3,000 মিলিয়ন ক্ষারক যুগল আছে, ওটা আমাদের দরকার নাই। 24টি ক্রোমোজোমে বন্টিত থাকে, যেটা 24টা ক্রোমোজোম কই থেকে আসলো ভাইয়া? খেয়াল করে দেখো তো 24টা ক্রোমোজোম আসলেই হয়েছে কিনা, আমাদের সবগুলা জিন 24টা ক্রোমোজোমে বন্টিত আছে কিনা। 22 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা 22টা, এটা একটা, এটা একটা। ঠিক আছে? তাহলে এই 24টা জিনের মধ্যে আমাদের সব ক্রোমোজোম বন্টিত আছে, তাই আমাদের জিনোমের প্রকাশকে এভাবে করা হয়, এই যে 22 দিয়ে করা হয়। 22 এ মানে কি কেউ বলতে পারবা? 22 মানে কি? এখানে এ মানে হচ্ছে অটোজোম। হুম, অটোজোম। হ্যাঁ, 22টা অটোজোম, সাথে একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম, এগুলো মিলে 24টা টোটাল, এটা হচ্ছে আমাদের জিনোমের প্রকাশ। তাহলে সব জিন এই কম্বিনেশনের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ। এবং আমাদের জিনোমে কতগুলো ক্ষারক যুগ এখানে বলেছে? প্রায় 3,000 মিলিয়ন ক্ষারক যুগল বা বেস পেয়ার। বেস পেয়ার কি এটা তো তোমরা জানোই, যে বিপি বলি আমরা, যেমন এ টি সি জি, এগুলো হচ্ছে বেস পেয়ার। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে আসি, জিন কত প্রকার হতে পারে ভাই? জিন অনেক প্রকার হতে পারে ভাই, অনেক। জিনের কোনো নির্দিষ্ট প্রকারভেদ নেই ভাই, অনেক, এক একটা বৈশিষ্ট্যের জন্য এক একটা জিন আছে। মানুষের জিনোমের দেখো 99.9 ভাগ একই রকম, শুধু 0.1 ভাগ ভিন্নতার কারণে বিশ্বে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মানুষ দেখা যায়। তাহলে তোমার সাথে আমার জিনের বা জিনোমের মিল আছে 99.9 ভাগ, মাত্র 0.1 ভাগ ভিন্নতার কারণে তুমি একরকম আমি আরেক রকম দেখতে। বুঝছো? অনেক মিল। বুঝছো? এবং অন্যদের ক্ষেত্রে যদি বলি যে এখানে কোন ক্রোমোজোমে কত জিন আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। দেখো, এক্স ক্রোমোজোমের জিনের সংখ্যা 2,968টা, কে জানি বললাম না ভাইয়া যে জিন কতগুলা? অনেক অনেক অনেক। ওয়াই ক্রোমোজোমের সবচেয়ে কম, 231টা। ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখো, মানব জিনোমে মাত্র 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এগুলো সবই হচ্ছে অনুমান নির্ভর কথা, এখনো আসলে প্রমাণিত না ওইভাবে। হ্যাঁ। রোগ সৃষ্টিকারী জিন কিভাবে তৈরি হয়? মিউটেশনের মাধ্যমে তৈরি হয় ভাইয়া।
হুম। আচ্ছা, তাহলে 2 ভাগ জিন আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে, বাকি 98 ভাগ জিন নাকি নিষ্ক্রিয় থাকে। এসব জিনকে বলা হয় জাঙ্ক ডিএনএ। যেমন তোমরা জাঙ্ক ফুড খাও না, জাঙ্ক ফুডের নাম জাঙ্ক ফুড কেন? কারণ ওর কোনো কাজ নাই, ওর কোনো ইম্পর্টেন্স নাই, যা আছে সব ক্ষতি। বুঝছো? আচ্ছা, আবার দেখো, মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জির জিনোমের 98 ভাগ মিল, আর গরিলার জিনোমের 97 ভাগ মিল রয়েছে। তাহলে বলো তো, কে আমাদের মতো দেখতে বেশি, শিম্পাঞ্জি না গরিলা? বুঝতেই তো পারতেছো, গরিলা আমাদের মতো দেখতে বেশি, তাই না? আমাদের মতো অনেকটাই। শিম্পাঞ্জি। তো দেখো তো, ও দেখতে কার মতো? হুম? কারোর সাথে মিলছে তোমাদের? এই দেখো, ভদ্র। হুম। একদম। তাহলে ওদের সাথে এরকম আমাদের জেনেটিক মিল থাকতেই পারে। হ্যাঁ। তাই দেখে আবার আমরা মানুষ এই গরিলা থেকে হইছি এমনটা ভাবার কিছু নাই। কলার সাথে জিনোমের মিল আছে প্রায় 68%। তাই দেখে কি আমরা কলা থেকে আসছি? আচ্ছা, যাই হোক, ওগুলো অন্য আলোচনা। মিউটেশনের কারণে ক্যান্সার হলে যে কোনো সময় ধরা পড়ে। উম, ক্যান্সার কিছু লক্ষণ প্রকাশ করবে, তার মাধ্যমে ধরা পড়বে। হ্যাঁ। এমনি এমনি তার বোঝা যাবে না। তা ঠিক আছে, এই হলো জিনের কিছু তথ্য। এগুলো সবই এমসিকিউ এর পড়া, আমি কিন্তু সিকিউ এর কথা একবারও বলিনি এগুলোতে। যখন আসবে তখন বলে দেব। একটা স্তন্যপায়ী প্রাণীর কোষে প্রায় 50,000-এর অধিক জিন থাকতে পারে। উম, এরপরে এ পর্যন্ত হিসাবকৃত ক্ষুদ্রতম জিনে 75টা নিউক্লিওটাইড আছে, আর বৃহত্তম জিনে 40,000টি নিউক্লিওটাইড রেকর্ড করা হয়েছে। অনেক বেশি, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি একটু বলে রাখি ভাই, এক্সন এবং ইন্ট্রন এই কথাগুলো যে আমরা পাচ্ছি, এগুলো আমরা ট্রান্সক্রিপশন টপিকে পড়বো। হ্যাঁ, এখন আসলে তোমরা এগুলো বুঝতে পারবা না, তাই আমি বলছি না। আচ্ছা, এবার আসি। স্টার পয়েন্ট দেওয়ার আগেই আমরা একটা টপিক পড়বো, আদি কোষে জিন প্রকাশ। তোমরা একটু আগে দেখলাম আমরা প্রকৃত কোষে জিন প্রকাশের কয়টা ইউনিট ছিল, বলো তো আমাকে একটু, মনে আছে কিনা? নামগুলো মনে আছে? প্রকৃত কোষে জিন প্রকাশের ইউনিট ছিল 4টা। রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন, তাই না? তো ওইটা ছিল প্রকৃত কোষে জিন প্রকাশের ইউনিট। তো আদি কোষদের শখ আহ্লাদ নাই, ওদের জিন প্রকাশের ইউনিট নাই? উত্তর হচ্ছে আছে। তো এখন আমরা দেখব আদি কোষে কিভাবে জিন প্রকাশিত হয়। আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরণ। আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরণ। অপেরণ কি জিনিস? একটা মডেল বিজ্ঞানীরা প্রস্তাব করেছেন, যে আদি কোষে কিভাবে জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেটা আমরা এই মডেল দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। মডেলের নাম কি দিব? মডেলের নাম দিব অপেরণ। হুম। তোমাদের এর আগে অপেরণ তো শোনার কথা না। অপেরা মিনি ব্রাউজার শুনতে পারো। অপেরণ শোনার কথা না, হ্যাঁ। তো এই অপেরণেরও 4টা অংশ আছে। দেখো একটা অপেরণ কেমন। এই যে এই সিম্পল গঠন। অপেরণের 4টা জিন আছে: নিয়ন্ত্রক জিন, উদ্দীপক জিন, চালক জিন, গাঠনিক জিন। এই 4টা জিন নিয়ে ব্যাকটেরিয়া বা আদি কোষের শরীরের কাজকর্ম পরিচালিত হয়। হ্যাঁ। এখানে দেখো, গাঠনিক জিন প্রোটিন গঠন করে বা প্রোটিন সংশ্লেষণ করে বা এনজাইম তৈরি করে বলতে পারো। হুম। আচ্ছা, এরপরে আসো, নিয়ন্ত্রক জিন, উদ্দীপক জিন, চালক জিন, এরাও ওই রকম বিভিন্ন বিক্রিয়া সংগঠিত করে। আসো, ওখানে দেওয়া আছে, শেষ থেকে দেখো। রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, রেগুলেটরি বডি, সবার উপরের বডি, তাই না? সবার উপরের সংস্থা। তো ও আসলে সবাইকে নিয়ন্ত্রণ করবে। যেমন রেগুলেটর জিন বা নিয়ন্ত্রক জিন চালক জিনকে নিয়ন্ত্রণ করে। আবার এবার আসো, তাহলে চালক জিন সে কি করে? চালক জিন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদন নিয়ন্ত্রণ করে।
মানে ও গাঠনিক জিনকে চালায়। আর গাঠনিক জিন কি করে? সে এনজাইম সংশ্লেষ করে বা প্রোটিন সংশ্লেষ করে লিখতে পারো, কারণ এনজাইমস আর প্রোটিন, এনজাইম দুনিয়ার সব এনজাইমই গঠনগত দিক থেকে প্রোটিন। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম তিনটা জিনের তিনটা কাজ। রেগুলেটর জিন চালক জিনকে নিয়ন্ত্রণ করে, কাকে নিয়ন্ত্রণ? জিনকে। চালক জিন সে কাকে নিয়ন্ত্রণ করে? সে গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে। গাঠনিক জিন কি করে? সে এনজাইম তৈরি করে। তো এখন তোমরা আমাকে বলো, বলো তো, এই যে চালক জিন, সে কাকে নিয়ন্ত্রণ করে? চালক জিন কাকে নিয়ন্ত্রণ করে? গুড। তাহলে চালক জিন এই গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার বলো তো, এই চালক জিনকে কে নিয়ন্ত্রণ করে? গুড, ভেরি গুড। চালক জিনকে আবার নিয়ন্ত্রক জিন বা রেগুলেটর জিন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এভাবেই আদি কোষে জিন প্রকাশ ঘটে। আর সে আরএনএ পলিমারেজ, মানে এটা একটা এনজাইম ভাই, বুঝছো, যে এনজাইম আরএনএ তৈরি করে তাকে আরএনএ পলিমারেজ বলে। তো এই আরএনএ পলিমারেজ এনজাইম, উদ্দীপক জিন এই আরএনএ পলিমারেজ এনজাইমকে কার্যকরী করে বা ওকে কাজ করতে উদ্দীপনা যোগায়। প্রোমোটার জিন বা উদ্দীপক জিন সে প্রমোট করে, আরএনএ পলিমারেজকে প্রমোট করে। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারগুলো আমরা দেখছি, হ্যাঁ, এটা হচ্ছে আদি কোষে জিন প্রকাশের একক। তোমরা একটু এখানে খ নাম্বার লিখে নিবা। খ, অনুধাবনমূলক প্রশ্নে আসে অপেরণ মডেল বলতে কি বোঝো বা অপেরণ বলতে কি বোঝো, তখন তোমরা লিখবা আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরণ। একটি গাঠনিক জিন সাথে চালক জিন, নিয়ন্ত্রক জিন ও উদ্দীপক জিন নিয়ে সমৃদ্ধ হয়। আদি প্রকাশে আদি কোষে জিন প্রকাশের একটি ইউনিট হলো অপেরণ। তারপরে লিখতে পারো এখানে যে অপেরণের চারটি অংশ। গাঠনিক জিন সে কি করে? এনজাইম তৈরি করে। প্রমোটার জিন আরএনএ পলিমারেজ এনজাইমকে যুক্ত করে। অপারেটর জিন চালক জিনকে, সরি, প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। আর রেগুলেটর জিন চালক জিনকে নিয়ন্ত্রণ করে। এইটুকু লিখলে ধরো দুয়ে দুই। পুরোটা না, যে কথাগুলো বললাম ওই কয়েকটা কথা। তো হলো অপেরণ কি, এটা নিয়ে অনেকেই কোশ্চেন করে। ভাই এটা আসলে কিছুই না, বিজ্ঞানীরা সবাই মিলে আদি কোষ কিভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটার জন্য একটা মডেল প্রস্তাব করেছেন, যেই মডেলে চারটা জিন আছে, চারটা জিনের চারটা নাম, চারটা কাজ। এই হলো অপেরণ। আমাদের যেমন রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টন, ওদের গাঠনিক জিন, উদ্দীপক জিন, অপারেটর জিন আর রেগুলেটর জিন। ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে উপরের কথাগুলো, এগুলো কয়েকটা লাইন আছে, এগুলো একটু পড়বা তোমরা। ল্যাকটোজ অপেরণ, এটা একটা অপেরণের নাম। এখানে গাঠনিক জিন তিনটা আর ট্রিপ্টোফ্যান এর গাঠনিক জিন পাঁচটা। তো ল্যাকটোজ অপেরণ আর কি নাম পড়লা? ট্রিপ্টোফ্যান অপেরণ। তো ল্যাকটোজ অপেরণের গাঠনিক জিন তিনটা, ট্রিপ্টোফ্যানের গাঠনিক জিন পাঁচটা। এবার দেখে বলো তো এটা কোন অপেরণ? আইডিয়া করো। গাঠনিক জিন এক, দুই, তিন, বুঝছো? তাহলে এটা ল্যাকটোজ অপেরণ। এভাবে তিনটা জিন থাকতে পারে, পাঁচটা জিন থাকতে পারে। ল্যাকটোজ অপেরণ কখন কার্যকরী হয়? যখন ল্যাকটোজ থাকে তখন। আর ট্রিপ্টোফ্যান অপেরণ কর্মশীল হয় যখন ট্রিপ্টোফ্যান থাকে না তখন। এরকম শর্ত আছে। যাই হোক, এরপরে আসো ল্যাকটোজ অপেরণের ঘটনা গেল। সিকল সেল হিমোগ্লোবিন এর আগেই বলেছি। ড্রসোফিলা একটা মাছি, এর চোখের রং প্রায় 20টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা এমনি একটা কথা, মনে রাখার ট্রাই করবে যতখানি পারা যায়। অ্যালবিনো মানুষের দেহের চামড়া, চুলের রং সবই একটা জিনের মিউটেশনের কারণে সৃষ্টি হয়, ফলে মানুষ সাদা হয়ে যায়। এই জিন আর কোনো জিন না, যে জিন আমাদের বৈশিষ্ট্য
আমাদের ত্বকের রং নিয়ন্ত্রণ করে সেই জিন, সেই একটা জিন যদি মিউটেশন হয়ে নষ্ট হয়ে যায়, তাহলে তোমার রং নষ্ট হয়ে যাবে, তুমি সাদা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, কোন কোন ভাইরাসের জিন আরএনএ দিয়ে গঠিত। তাহলে তখন যে বলা যে ভাইয়া, আর ভাইরাসে কি জিন থাকে, তো আমি বললাম যে হ্যাঁ থাকে। তো ডিএনএ তো থাকেই নর্মালি, আরএনএ তেও থাকতে পারে। ঠিক আছে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস। তো এই ছিল অপেরন মডেল। অপেরন শেষ করি তাহলে। জিনের কাজ এগুলো একটু রিডিং পড়বা। এটা ইম্পর্টেন্ট। জিনের কাজ হচ্ছে প্রোটিন উৎপাদন, কোষের গুরুত্বপূর্ণ আরএনএ বা প্রোটিন উৎপাদন করা হচ্ছে জিনের কাজ। আচ্ছা, ওকে। এরপরে আসো, এখানে আর কিছু লাগবে না। জিনোটাইপ হচ্ছে জিনের গঠন ভাইয়া। আমাদের শরীরে জিনের গঠনকে একসাথে জিনোটাইপ বলে। তো জিন শেষ ভাইয়া, বুঝছো, এই ছিল জিন। তাহলে আমরা একটু রিভিউ করি, চলো জিন থেকে আসলে কি পড়বা। ভাইয়া কঠিন কিছু না, সহজ জিনিস, ছোট হচ্ছে, বড় না। হ্যাঁ, আমি তো আজকের অ্যাপ্লিকেশন পড়াইতাম, বাট ওই যে প্রথমে আধা ঘন্টা নষ্ট হয়ে গেল এগুলা আজের এক কাজে, তাই জিন শুরু করলাম, এটা সহজ ছিল তাই। ফিনোটাইপ হচ্ছে জিন দ্বারা নির্ধারিত তোমার, ওটাই হচ্ছে ফিনোটাইপ, তোমার ফেস, তোমার বডি, তোমার গঠন বৈশিষ্ট্য, এগুলো ফিনোটাইপ। তাহলে আমরা প্রথমে দেখলাম জিন হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অত্যন্ত ক্ষুদ্রতম একক। ঠিক আছে। বংশগতির মূল একককে বলা হয় জিন। এটা প্রথম ধারণা করেছিলেন মেন্ডেল, নাম দিয়েছিলেন ফ্যাক্টর। পরে জিন নামকরণ করেছেন জোয়ানসেন। জিন যে থাকে ক্রোমোজোমের ভেতর, এটা বলেছেন মর্গান। আর কৃত্রিম জিন তৈরি করেছেন খোরানা সাহেব। জিন যে জায়গায় অবস্থান করে তাকে বলা হয় লোকাস। জিন এমন জিনিস যেখান থেকে প্রোটিন তৈরি হয়, আর প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। সিকল সেল হিমোগ্লোবিন একটা হিমোগ্লোবিন যেটা ডিফেক্টিভ হিমোগ্লোবিন, ভালো সুস্থ হিমোগ্লোবিন না, এবং সে 600 অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। এরপরে আমাদের প্রকৃত কোষে জিন প্রকাশের 4টা ইউনিট: রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টন। 4টার কাজ পড়তে হবে। ঠিক আছে। আবার এদিকে চলে আসো, বিভিন্ন ধরনের জিন প্রকার পড়বা। জিনোম, জিনোম জিনিসটা হচ্ছে এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টি। তো তোমরা জানো যে আমাদের 22 জোড়া অটোজোম, 22 জোড়া অটোজোম, 22 জোড়া মানে 22 + 22। এই 22-এ যে কয়টা জিন আছে, এই 22-এও সেই কয়টায় জিন আছে। তো আমরা 46টা ক্রোমোজোমের মধ্যে যতগুলা জিন আছে, সেটাকে যদি প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করতে পারবো? কিভাবে আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো? আমরা এভাবে লিখতে পারি যে এই 22টাতে আর এই 22টাতে যেহেতু সেম ধরনের জিন আছে, তাহলে আমরা যে কোনো একটা 22 লিখলাম। প্লাস এই 22 জোড়া মানে তো 44টা, আর এক জোড়া হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই। এইভাবে আমরা জিনোম লিখি। মেয়ে মানুষের ক্ষেত্রে প্লাস এক্স এক্স। তো মেয়ে মানুষের ক্ষেত্রে 44 প্লাস এক্স এক্স হলেও দুটো এক্স তো একই। দুনিয়াতে যদি শুধুই মেয়েরা থাকতো, তাহলে বলো তো জিনের প্রকাশ কিভাবে হতো? বলো তো, দুনিয়াতে যদি শুধুই মেয়েরা আছে, পুরুষ নাই, তাহলে জিনোমের প্রকাশ কিভাবে লিখতা? 22 + এক্স, ভেরি গুড। তাহলে ওটা লিখলেই হতো, দুটো এক্স লাগবে না। ইসরাত, বোঝার চেষ্টা করো আপু, একটা এক্স লেখার পর আরেকটা এক্স না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ এই এক্স এ যে জিন আছে, এক্স এ সেম জিন আছে। তাহলে দুনিয়াতে যদি কোনো মেয়ে মানুষ না থাকতো, ছেলে মানুষ না থাকতো, তাহলে আমরা 22 + এক্স লিখতাম, যেহেতু একটা এক্স লিখলে আরেকটা এক্স এর কাজ হয়ে যাচ্ছে। কিন্তু দুনিয়াতে যেহেতু পুরুষ মানুষ আছে যারা আবার সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই, তো আমরা তো এক্স অলরেডি আগে লিখছি, যেখানে যে জিন আছে সেগুলো তো আছেই, সে থাকলো বাকি ওয়াই, তাই আমরা এখানে ওয়াই লিখবো। তো এভাবে আমরা জিনোম প্রকাশ করি, যেটা প্রকাশটা একটু জটিল। হ্যাঁ, হ্যাঁ, ওই রিমনের কথাটা দেখো, 22 + এক্স + ওয়াই লিখলে তো 48টা ক্রোমোজোমের, এই সরি, 48টা না রে ভাইয়া। এখানে দেখো, আমরা আসলে টোটাল ক্রোমোজোম গুনতেছি না, আমরা এটা বলতে চাচ্ছি যে এই 46টা ক্রোমোজোমে যতগুলা জিন আছে, তুমি সেটাকে কিভাবে লিখতে পারো, ক্ষুদ্রতম কিভাবে লিখতে পারো, সেটা হচ্ছে 22টা অটোজোম প্লাস একটা এক্স প্লাস একটা ওয়াই। এটা লিখলেই
এই 46টা ক্রোমোজোমের জিন কাভার হবে কিনা। আচ্ছা। হুম। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন হচ্ছে ভাই, 22 + x অথবা ওয়াই হওয়া উচিত ছিল। হলেও হতো, সমস্যা নেই। এভাবে লিখলে এভাবে লেখা যায়, অথবা দিয়ে। তোমাদের বই যেভাবে আছে তোমরা ওভাবে লিখবা। হুম। আচ্ছা, এরপরে আসো অদিতি, তোমার প্রশ্নটা আমি বুঝি না আপু, তাহলে 44 কেন লিখলাম? 22 + x লিখতাম মেয়েদের ক্ষেত্রে। শুধু মেয়েদের ক্ষেত্রে তো আমরা, আচ্ছা বুঝতে পারছি। তোমার কথা হচ্ছে ভাই, তাহলে আমরা মেয়েদের ক্ষেত্রে 22 + x লিখতাম, মানে কি এটা মেয়েদের ক্রোমোজোম সংখ্যা? দেখো, জিনোম আলাদা জিনিস, আর আমাদের শরীরে ক্রোমোজোম সংখ্যা আলাদা জিনিস। তোমার আমার শরীরে এক একটা কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 22 জোড়া প্লাস এক্স এক্স, অথবা 22 জোড়া প্লাস XY, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা। এটা ভিন্ন জিনিস। আর এই ক্রোমোজোম এর মধ্যে যে জিনগুলো আছে, সেই জিনগুলাকে প্রকাশ করাকে বলা হচ্ছে জিনোম। কিভাবে প্রকাশ করবা? 22 জোড়া থেকে 22 জনকে নিলেই হবে। আর সেক্স ক্রোমোজোম হতে পারে দুই রকম, XY। কারো কারো দুটা এক্স, কারো কারো একটা এক্স একটা ওয়াই। যেটাই হোক না কেন, সবাই তো মানুষ। তাই আমরা ওভারঅল একটা এক্স নেই, একটা ওয়াই নেই। তাই এরকম ভাবে প্রকাশ করা যায়। সিম্পল কথা। ঠিক আছে। জিনোম দিয়ে আমাদের শরীরের সমস্ত জিনকে বোঝায়। তোমার ডেফিনেশনটা পড়ো নাই? পড়ো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। ওকে। আচ্ছা, এরপরে আসো, সংখ্যাগুলো আছে এগুলো একটু পড়বা। এরপরে আমরা পড়লাম একটা ইম্পর্টেন্ট পড়া, সেটা হচ্ছে অপেরন। এটা আবার খ নম্বরে আসে, তাই এটা পড়বা। এরপরে জিন শেষ। এবার আমরা পড়বো জেনেটিক কোড। আসো এবার কোড দেখি। এই তোমরা সবাই তোমাদের কি দিবা? হ্যাঁ, ফেসবুকের পাসকোড দাও আমাকে। দাও। দিবা না? আচ্ছা, তখন বলছিল ভাই একটা প্রশ্ন, তার মানে 98% ডিএনএ কি আমাদের জন্য ক্ষতিকর? না ভাই, ওটা ক্ষতিকর না। ওটা হচ্ছে নিষ্ক্রিয়, মানে কোনো কাজ করে না। জিন থেকে কি সিকিউ আসে? না, আসে না। কেউ পাসওয়ার্ড দিলা না রে? আচ্ছা, কেন দিলা না বলো তো? তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড পাসকোড কেউ দিলা না কেন? কারণ এটা হচ্ছে গোপন জিনিস। ঠিক আছে। হ্যাঁ, এটা গোপন জিনিস, এটা সবাইকে দেওয়া যাবে না, এটা পার্সোনাল গোপন জিনিস। হ্যাঁ। তো আজকে কি চ্যাপ্টার শেষ হবে? আরে না, সামনে আর অনেকগুলো টপিক বাকি আছে। আজকে পড়তে পড়তে চ্যাপ্টারের শেষ পেজে যাব, বাট সামনে তো টপিক বাকি আছে আমাদের, বুঝছো? আচ্ছা। তো আমাদের ফেসবুকের পাসকোড হচ্ছে গোপন জিনিস, তাই আমরা কারোর সাথে শেয়ার করব না। তোমাদের কি মনে হয় আমাদের ডিএনএ তে আমাদের শরীর সম্পর্কে যে তথ্য আছে, সেটা কি গোপন নাকি অনেক বেশি পাবলিক? দূর মাথার ডিএনএ। ডিএনএ হয় না কে রে? আচ্ছা, তাহলে ডিএনএ এর মধ্যে যে তথ্য আছে আমাদের, সেটা অনেক বেশি গোপন ভাই, পাবলিক না রে, পাবলিক না, গোপন। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে খেয়াল করো, গত দিনের ওই ছবিটার কথা তোমাদের মনে আছে? যেটা একটা কোষ, এখানে ছিল রাইবোজোম, এখানে নিউক্লিয়াস, এখানে ডিএনএ আছে। সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। এবং আরএনএর এই তথ্যটা কোথায় যাবে বলো তো? আরএনএ এই তথ্যটা নিয়ে কোথায় যাবে? রাইবোজোমে যাবে, তাই না? প্রোটিন তৈরি করতে, তাই না? প্রোটিন তৈরি করতে রাইবোজোমে যাবে। তো এখন কথাটা হচ্ছে, এই যে নিউক্লিয়াস থেকে আরএনএটা যে নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএ এর গোপন বার্তা নিয়ে এই জায়গায় আসবে, রাস্তাপথে যদি দুষ্কৃতিকারীরা
ওই আরএনএ কে ধরে, ধরে বলে যে তোর যা আছে সব দিয়ে দে, কি কি গোপন তথ্য আছে সব বের করে দে, নাহলে তোকে খুন করে ফেলবো। তখন আরএনএ করবেটা কি? আরএনএ তো বলবে ভাই আমারে মারিস না, কি আছে সব নিয়ে যা, আমারে ছেড়ে দে, তাই না? তো ডিএনএ তো এত বোকা না, সে তো মাস্টার মলিকুল। ডিএনএ কি করে, যে আরএনএ কে দিয়ে তথ্য রাইবোজোমের কাছে পাঠাবে, তা ঠিক আছে, কিন্তু সেটা কোড আকারে পাঠাবে, কেউ দেখলেই বুঝবে না। ওটা শুধু রাইবোজোমই, যার কাছে পাঠাইছি শুধু সেই বুঝবে, রাস্তায় যেই ধরুক বুঝবে না। বুঝছো তাহলে জিনিসটা? আরএনএ এর মধ্যে, ডিএনএ এর মধ্যে যে বার্তাগুলো থাকে সেগুলো ভাই কোড আকারে থাকে, গোপন সংকেত আকারে। হুম। আচ্ছা ভাইয়া, জিন যেহেতু প্রোটিন তৈরি করতে পারে, তাহলে ডিএনএ রাইবোজোমের কাছে যাবে কেন? আমি কি বলছি রে ডিএনএ যাবে রাইবোজোমের কাছে? আচ্ছা তোমরা অন্যরা বলো তো, রাইবোজোমের কাছে কে যাবে? এমআরএনএ যাবে। হ্যাঁ, আমরা এটা গত ক্লাসে পড়েছি ভাইয়া। ডিএনএ যাবে না, ও শুধু ওর বার্তাটা পাঠাবে মেসেঞ্জার আরএনএ কে দিয়ে। হ্যাঁ, গত ক্লাসে পড়া ছিল এটা। তো ডিএনএ এর মধ্যে যে গোপন সংকেতগুলো আছে ভাইয়া, বুঝছো, এই গোপন সংকেতগুলো ডিএনএ দিয়ে দেয় এমআরএনএ কে, যে এমআরএনএ এই যে যাও, এই গোপন সংকেত নিয়ে রাইবোজোমের কাছে যাও, রাইবোজোমকে গিয়ে এই চিঠিটা দিবা, তোমাকে কিছু বলতে হবে না, তুমি শুধু যাবা। তো আরএনএ, ডিএনএ এর মধ্যেও জেনেটিক কোড থাকে, সেটা আরএনএ এর মধ্যেও আসে। হ্যাঁ, ওই কোড আকারেই তথ্য আদান প্রদান হয়, বুঝছো ভাইয়া? কারো কথা কেউ বুঝবে না, শুধু যে যে দায়িত্বে আছে সেই বুঝবে। ক্লিয়ার? তো এই জিনিসটাকে আমরা বলছি জেনেটিক কোড। তোমরা কি জেনেটিক কোড জিনিসটা ফিল করতে পারছো? কোথায় থাকে এরা? ডিএনএ তে, আরএনএ তে। এবং এটা হচ্ছে গোপন সংকেত, আমাদের বৈশিষ্ট্য প্রকাশের গোপন সংকেত। ঠিক আছে? আচ্ছা, তোমরা এই লাইনটা পড়ো তো। বলো তো বুঝছো কিনা। কোষে তৈরিকৃত সেই প্রোটিনই জীবের সকল বাহ্যিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য প্রকাশ করে এবং কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বলো তো বাবারা, এই লাইনটা বুঝছো কিনা? ঠিক যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? যে নিউক্লিয়াস থেকে দেখো, আগের ক্লাসের পড়া যদি আমরা না পড়ি তাহলে আজকে কিন্তু বুঝবো না। আমি একটু বলবো তোমাদেরকে, তোমরা পুরাতন ক্লাসগুলো মিস দিও না, হ্যাঁ? কারণ এই যে এখন যে টপিকগুলো আমরা পড়ছি এগুলা জটিল, বেশ কঠিন। এবং সত্যি কথা যেটা, আমি নিজে যখন ইন্টারে ছিলাম এগুলা কিছুই বুঝতাম না ভাইয়া, আমরা শুধু মুখস্থ করে গেছি। টিচাররা ওইভাবে পড়াইতো না, তখন এইরকম অনলাইনের যুগও ছিল না যে ভাইয়ারা ধরে ধরে বুঝে বুঝে লাইন ধরে পড়াবে। তো আমরা ওইভাবে পার হয়ে আসছি। আমি এই জেনেটিক্স শিখছি যখন মেডিকেলে আমাদের বায়োকেমিস্ট্রি সাবজেক্টে জেনেটিক্স পড়ানো হয়েছে 6 মাস ধরে, তখন এগুলো আমি শিখি। ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি, জেনেটিক কোড কি, জিন কি, বুঝছো? পরে এসে শিখছি, তোমাদের লেভেলে আমি জানতামই না এগুলো কিছু। ও আচ্ছা, রিমনের প্রশ্ন বুঝছি। ওর কথা হচ্ছে ভাইয়া, ডিএনএ চাইলেই তো জিনের কাছ থেকে প্রোটিন নিতে পারতো, তাহলে রাইবোজোমের কাছে থেকে প্রোটিন নেওয়ার দরকার কি? খেয়াল করে দেখো, এই যে ধরো এটা একটা ডিএনএ, বুঝছো, এই ডিএনএ এর এইটা হচ্ছে জিন। এবার বলো তো, ডিএনএ আর জিন কি আলাদা না সেম? লালটা হচ্ছে ডিএনএ, আর লালের এইটুকু অংশ হচ্ছে জিন। আবার ধরো এইটুকু অংশ জিন, আর এইটুকু অংশ হচ্ছে জিন, বুঝছো ভাইয়া? ডিএনএ এর কোনো কোনো অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে, ওদেরকে বলা হয় জিন। তো প্রথম কথা হচ্ছে, ডিএনএ আর জিন আলাদা না। ডিএনএ এর কোনো কোনো জায়গা যারা বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে বলা হয় জিন। এর ভেতরে আছে প্রোটিন তৈরির জন্য কি ধরনের বৈশিষ্ট্য ঢুকবে প্রোটিনের মধ্যে, প্রোটিনের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য ঢুকবে। ব্যাপারটা এরকম যে প্রোটিন দিয়ে তোমার চুলের রং নির্ধারণ হবে। তোমার চুল তো কালো, বিদেশিদের মতো সোনালিও না আর সাদাও না, তাই না? তো এই যে তোমার চুল কালো হবে,
তোমার শরীরে যখন রাইবোজোমের মধ্যে প্রোটিনটা তৈরি হবে, সেই প্রোটিনটা যে কালো প্রোটিন হবে, এটা কি রাইবোজোম জানে? উত্তর হচ্ছে না। কে জানে? ডিএনএ জানে, জিন জানে। যখন রাইবোজোম প্রোটিন তৈরি করবে, তখন ডিএনএ কি করবে? এই যে জিন থেকে ওই প্রোটিনটা যে কালো রঙের হবে, সে নির্দেশনাটা পাঠাবে রাইবোজোমের কাছে। রাইবোজোম চিঠি পড়ে দেখবে যে ডিএনএ আমাকে বলছে চুলের কালারটা নাকি কালো হবে। তাহলে তো ভাই আমাদের কালো প্রোটিন তৈরি করতে হবে। রাইবোজোম তখন এই ডিএনএ নির্দেশনা অনুযায়ী কালো প্রোটিন তৈরি করবে, ফলে তোমার চুল কালো হবে। বুঝছো জিনিসটা? তাহলে তোমার বৈশিষ্ট্যের বার্তা আছে ডিএনএ এর ভেতরে, জিনের ভেতরে। সেই বার্তাটা রাইবোজোমের কাছে পৌঁছাইতে হবে, যেন রাইবোজোম যখন প্রোটিন তৈরি করে, সে প্রোটিনটা যেন ওই রকম বৈশিষ্ট্যের বানায়, যাতে তোমার দেহের বৈশিষ্ট্যটা ঠিক থাকে। ঠিক আছে? ওকে। এরপরে আসো, ব্যাপারগুলো আসলে জটিল, তোমাদের জন্য বুঝতে কঠিন হতে পারে, তবে আশা করি তোমরা যদি নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে সহজ হবে। তো আমরা এই যে কথাটা পড়লাম, এটা ঠিক ছিল আমাদের গত ক্লাসের আলোচনা, যে জিন থেকে একটা নির্দেশনা দিয়ে তৈরি হয় এমআরএনএ। এমআরএনএ তখন যায় কোথায়? রাইবোজোমের কাছে। কেন? কারণ রাইবোজোমে প্রোটিন তৈরি হবে। রাইবোজোমে প্রোটিন তৈরির সময় বিভিন্ন অ্যামিনো অ্যাসিডকে এদিক থেকে ওদিক থেকে কে নিয়ে আসে বলো তো? এদিক থেকে ওদিক থেকে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডকে কে বহন করে? টিআরএনএ, তাই না? টিআরএনএ তখন ওই নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড এনে একটার পর একটা সজ্জিত করবে। ঠিক আছে? করলে সেখান থেকে প্রোটিন তৈরি হবে, বৈশিষ্ট্যপূর্ণ প্রোটিন। বলো তো, তোমার শরীরে যে প্রোটিন তৈরি হয় সেটা কি আমার শরীরের প্রোটিনের মতো? বলো তো। না। তোমার শরীরে একরকম প্রোটিন তৈরি হয়, আমার শরীরে একরকম প্রোটিন তৈরি হয়, কারণ তোমার আহ, জিন আলাদা, আমার জিন আলাদা। আমার শরীরে কোনো প্রোটিন যদি তোমার শরীরে ঢোকে, ওইটা কি রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে? রিজেক্ট হয়ে যাবে। আমার একটা কিডনি যদি তোমার বডিতে বসায় দেই, রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আগে অনেক কিছু মিলায় দেখতে হবে যে ওটা সেম কিনা। তো ঠিক আছে, কোষে তৈরিকৃত প্রোটিন গুলাই জীবের সকল বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে? এবং কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। টিআরএনএ সাইটোপ্লাজমে থাকে, হ্যাঁ ভাইয়া, টিআরএনএ সাইটোপ্লাজমে থাকে। আচ্ছা, যারা নতুন আসছো, যদি এরকম হও যে জাস্ট আজকে প্রথম ক্লাস করছো, তাহলে তাদের জন্য কিন্তু এটা টাফ হবে। তোমরা একটু কাইন্ডলি আগের ক্লাসটা করবা, গত ক্লাসটা। তাহলে জেনেটিক কোড আমরা দেখলাম, এরপরে আসো জেনেটিক কোড কিভাবে তৈরি হয়। তোমরা জানো যে ডিএনএ তৈরিতে এটিজিসি, এই যে চারটা নিউক্লিওটাইড থাকে, এই চারটা নিউক্লিওটাইড দিয়েই ডিএনএ তৈরি হয়, এবং এই চারটা নিউক্লিওটাইড দিয়েই ডিএনএর জেনেটিক কোড তৈরি হয়। হ্যাঁ? সংজ্ঞা আছে, দেখো। জেনেটিক কোড হলো একটি 3 লেটার নিউক্লিওটাইড বা বেস কোড। 3 লেটারের কোড যা ডিএনএ অণুতে পরপর বিন্যস্ত থাকে। তাহলে আমি একটা জেনেটিক কোড, আমি একটা ডিএনএ আঁকাই। হুম, কিরকম হবে সেটা আসো দেখাই তোমাদেরকে। ঠিক আছে, এটা একটা ডিএনএ হলো। এখন দেখো ডিএনএ এর কোড কোনটা। একটু আমি আরো নতুন কিছু লিখি, যেগুলো আমরা হালকা পাতলা আলোচনা করেছিলাম। হ্যাঁ, এরকম। ঠিক আছে। আচ্ছা দেখো ভাই, এখানে তোমরা ভবিষ্যতে পড়বা ডিএনএ এর যে দুটা গঠন আছে, দুটা দুটা সূত্রক আছে না, তার একটা সূত্রক থেকে আরএনএ তৈরি হবে। আমি তোমাদেরকে নতুন কিছু পড়া বোঝাই। ডিএনএ যে দুটা সুতা আছে, তার মধ্যে একটা সুতায় আমাদের বৈশিষ্ট্য আছে, আর একটা সুতায় বৈশিষ্ট্য নাই। বুঝছো? তো ধরো এই সুতায় বৈশিষ্ট্য আছে, আর এই সুতায় বৈশিষ্ট্য নেই।
এই সুতায় বৈশিষ্ট্য নেই, ওই সুতায় বৈশিষ্ট্য আছে। এখন বলো তো, আরএনএটা দেখতে কার মতো হবে? যা যেখানে বৈশিষ্ট্য আছে সেটার মতো, নাকি যেখানে বৈশিষ্ট্য নেই সেটার মতো? এখান থেকে যে আরএনএটা বের হবে, যে বৈশিষ্ট্য বহন করে নিয়ে যাবে, বার্তা বহন করে নিয়ে যাবে, সে কার মতো হবে? সে হচ্ছে ভাইয়া যেখানে বৈশিষ্ট্য আছে তার মতো হবে। হ্যাঁ। হুম। এখন আরএনএটা কিভাবে তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিটা কি, আসো আমরা এখন সেটা দেখব। আর তার আগে বলে রাখি, এই যে বৈশিষ্ট্য আছে যে সূত্রকটা, সেই সূত্রকের যে নিউক্লিওটাইড গুলা, সেগুলো দিয়েই তৈরি হয় কোড। এই যে দেখো এখানে টি সি এ, এটা একটা কোড, টি সি এ। আবার এ জি টি, এটা আরেকটা কোড। এই হচ্ছে ভাই জেনেটিক কোড। টি সি এ, এ জি টি, এগুলো হচ্ছে জেনেটিক কোড। বুঝছো? আচ্ছা, তো এখন আমরা আহ, এই বৈশিষ্ট্য ধারণকারী সুতার মতো একটা এমআরএনএ বানাবো। সবাই মিলে বানাবো, চলো। হ্যাঁ, ইউ হচ্ছে টি এর বদলে থাকে আপু, সি এর বদলে না, টি এর বদলে আরএনএ তে থাকে। হ্যাঁ, টি এর জায়গায় ইউ থাকবে। আচ্ছা, এখন আসো আমরা আরএনএ বানাই। তোমরা যখন ট্রান্সক্রিপশন পড়বা, যেগুলো আমরা এখনো পড়িনি, হ্যাঁ, তখন দেখবো যে কিভাবে আরএনএ তৈরি হচ্ছে। আসো আমরা আজকে একটু শিখে নিই। এই সুতা থেকে আরএনএ তৈরি হবে। এই সুতা থেকে আরএনএ তৈরি করলে ওই অপোজিট সুতার মতো আরএনএ পাওয়া যাবে। কিভাবে আরএনএ তৈরি হয়, এটাকে বলা হয় বেস পেয়ারিং রুল। বেস পেয়ারিং রুল মানে কি? যে যে নিউক্লিওটাইড থাকবে তার অপোজিট নিউক্লিওটাইড বসবে। সরি, টি। যে নিউক্লিওটাইড থাকবে তার অপোজিট নিউক্লিওটাইড বসবে, এটাকে বলা হয় বেস পেয়ারিং রুল। যেমন এ থাকলে ওখানে টি বসবে, সি থাকলে ওখানে জি বসবে। তো আসো আমরা বেস পেয়ারিং রুল অনুযায়ী একটু আরএনএ বানানোর চেষ্টা করি। এই সুতা থেকে আরএনএ বানাবো। তাহলে ওই আরএনএ সূত্রকটা আমি দিলাম। এখন তোমরা ওই কোডগুলা দাও। বলো তো, প্রথমে আমি এখানে এর বদলে কি লিখবো? প্রথমে তো তোমাদের জন্য পরীক্ষা চলে আসলো রে, এর বদলে কি লিখবো? হুম, আচ্ছা, বলতে চাই বায়োলজিকে মুখস্থের সেভাবে কোনো প্রাইভেট পড়বে না, তার ইফেক্ট পড়বে। অবশ্যই পড়বে। মেডিকেলের কোশ্চেন গুলো যদি একটু ডিপ হয় তাহলে ধরতে পারবে না ভাই, অত অল্প সময়ে ধরা টাফ। তাহলে এবার সবাই একমত, এর বদলে টি হওয়া উচিত ছিল, বাট এখানে আরএনএ যেহেতু, এখানে টি হবে না, এখানে ইউ হবে। তোমরা ধরতে পারছো সরাসরি। এবার দেখো, জি, জি এর বদলে কি হবে? সি হবে। ঠিক আছে, গুড। সি এর বদলে কি হবে? জি হবে। তাহলে এই আরএনএ তৈরি হলো খানিকটা। আর একটু বানাই আসো। এখানে টি আছে, তাহলে ওখানে কি হবে? এ। এখানে সি আছে, তাহলে এখানে জি। এখানে এ আছে, তাহলে ওখানে কি হবে রে? শেষে কি হবে? ইউ হবে। তো ভাই আমরা না আরএনএ পেয়ে গেছি, হ্যাঁ। এই হচ্ছে আরএনএ, এই ডিএনএ থেকে তৈরি হওয়া আরএনএ। এবং তোমরা এখন খেয়াল করে দেখো, এই ডিএনএ এর বৈশিষ্ট্য ধারণকারী সুতাটা আর আরএনএটা একই রকম হয়েছে কিনা। শুধু টি এর জায়গায় ইউ বসবে, তাতে কোনো সমস্যা নাই। দেখো তো, এই যে সি জি, সি জি, এ জি, এ জি। তাহলে এখন তোমরা বলো যে এই বৈশিষ্ট্য ধারণকারী সুতার মধ্যে যে বৈশিষ্ট্য, যে কোড, সেটা কি আরএনএ তে, এমআরএনএ তে ট্রান্সফার হয়েছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। এই এমআরএনএটা এখন সেই একই কপি যেটা এই ডিএনএ এর মধ্যে আছে। এখন দেখো, এই এমআরএনএটা যখন রাইবোজোমের কাছে যাবে, তখন এই এমআরএনএটা দেখে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া, কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে? এইবার আসো একটা মজা। এই যে ইউসিজি আর এজিইউ, এই প্রত্যেকটার প্রেক্ষিতে একটা করে অ্যামিনো অ্যাসিড আছে এই দুনিয়াতে। আসো আমরা একটু চেষ্টা করি। এটাকে এভাবে রেখে দেই। স্ক্রল, স্ক্রল, স্ক্রল। তোমরা খুঁজে বের করো তো, পারবা? এই ইউসিজি এর বদলে কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে টিআরএনএ?
খেয়াল করো, ইউ এখানে, সি এখানে, জি এখানে। এই যে, বলো তো অ্যামিনো অ্যাসিডের নাম কি? তাহলে যখন ওই ডিএনএ থেকে এই এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ যখন রাইবোজোমে যাবে, এবং রাইবোজোম যখন টিআরএনএ কে বলবে যাও অ্যামিনো অ্যাসিড নিয়ে আসো, তখন ইউসিজি কোডনের প্রেক্ষিতে টিআরএনএ কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে বলবে স্যার এই যে নিয়ে আসছি নেন। কোন অ্যামিনো অ্যাসিড? তার নাম এই যে দেখো ইউসিজি, সেরিন। সেরিন নামের একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। 20টা অ্যামিনো অ্যাসিড আছে এরকম দুনিয়াতে, বুঝছো? এবার বলো এ বলে কোন অ্যামিনো অ্যাসিড আসবে, এটা খুঁজে বের করো। এ জি ইউ, এভাবে খুঁজতে হয় যে এ, এইটা এ, তারপরে জি এইখানে, এখানে পাবা এ জি ইউ। এটাও কোন অ্যামিনো অ্যাসিড দেখো তো? এটাও সেরিন। তাহলে এর বদলেও সেরিন আসবে। তাহলে এই যে একটা অ্যামিনো অ্যাসিড বসবে এটা হলো সেরিন, আর একটা অ্যামিনো অ্যাসিড পরে বসবে সেটাও সেরিন। এভাবে অনেকগুলা কোডন থাকবে ভাইয়া, এবং ওই প্রত্যেকটা কোডনের প্রেক্ষিতে একটা করে অ্যামিনো অ্যাসিড পর 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 যুক্ত হবে, বুঝছো? এবং এটা হলে একটা প্রোটিন তৈরি হবে। জটিল না? না, এগুলা মুখস্থ করতে হবে না। তাহলে খেয়াল করো, জেনেটিক কোডন আর জিন কি জিনিস। তো এখন তোমরা দেখো তো, মনে করো এরকম লম্বা একটা এমআরএনএ আছে, হ্যাঁ, লম্বা, যেখানে অনেকগুলা কোড বা কোডন, এগুলোর উপর ভিত্তি করে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে এবং একটার পর একটা বসাবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যাসপারজিন একটা অ্যামিনো অ্যাসিড ধরো, এটার প্রেক্ষিতে অ্যাসপারজিন বসাইলাম, এটার প্রেক্ষিতে সেরিন বসাইলাম, এটার প্রেক্ষিতে টাইরোসিন বসাইলাম, এর প্রেক্ষিতে প্রোলিন নিয়ে আসবে, এর প্রেক্ষিতে টিআরএনএ গ্লাইসিন নিয়ে আসবে, এর প্রেক্ষিতে প্রোলিন নিয়ে আসবে, এর প্রেক্ষিতে সেরিন নিয়ে আসবে। এভাবে যেভাবে এমআরএনএ তে লেখা আছে সেভাবে একটা একটা করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে টিআরএনএ, এবং এভাবে আস্তে আস্তে একটা প্রোটিন তৈরি হবে। কোডন অলওয়েজ তিনটা করে কেন? এটাই নিয়ম ভাইয়া। কোডনের গঠন হয় ট্রিপলেট দিয়ে। ট্রিপলেট মানে তিনটা করে নিউক্লিওটাইড পর পর বসলে যে গঠন তৈরি হবে তাকেই বলা হয় কোডন। ঠিক আছে? তাহলে দেখো, জেনেটিক কোড হলো একটি 3 লেটার কোড যা ডিএনএ অণুতে পরপর বিন্যস্ত থাকে। ঠিক আছে? ডিএনএ বা আরএনএ বেস সমূহের মাধ্যমে জেনেটিক কোড প্রকাশ করা হয়। এখানে জেনেটিক কোড হচ্ছে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, এমসিকিউতে এটা আসবে। তখন আবার ডিএনএ দিও না, ডিএনএ হচ্ছে আণবিক ভিত্তি, রাসায়নিক ভিত্তি, পরিবৃত্তির ভিত্তি, কিন্তু বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি কোনটা, এটা হচ্ছে ভাইয়া কোডন। ঠিক আছে? এরপরে আসো কোডনের সংখ্যা। পৃথিবীতে কোডন আছে টোটাল 64টা, অ্যামিনো অ্যাসিড আছে 20টা, কোডন আছে 64টা। কিভাবে আসো একটু কোডন সংখ্যাটা বের করা দেখি। এই যে এ টি জি সি অথবা এ ইউ জি সি, এই চারটা মনে করো এ ইউ জি সি থেকেই ধরো, এই চারটা থেকে তিনটা করে নিয়ে একটা করে কোডন বানানো যায়। তাহলে টোটাল কতগুলা কোডন বানানো যায়, এটা কোন পদ্ধতিতে বের করে বলো তো আমাকে, পারবা? তোমরা কি ম্যাথের এখন ওইখানে গেছো? এই চারটা সংখ্যা থেকে প্রত্যেকবার তিনটা করে লেটার নিয়ে একটা করে কোডন বানাইলে সর্বোচ্চ কতগুলা কোডন বানানো সম্ভব? 4C3, তাই না? বা 4⁻³ অর্থাৎ 4 × 4 × 4, 4×4 = 16, 4×16 = 64। তো 64-র উপরে যদি বানাতে চাও রিপিট হবে, বুঝছো? বিন্যাস সমাবেশের মাধ্যমে এটা বের করা যায়। পদ্ধতি নাম হলো বিন্যাস সমাবেশ। কোডন কি অনলি আরএনএ তে থাকে? অ্যাকচুয়ালি ভাইয়া বলা হয় যে ওই থাকে ডিএনএ তে, আর কোডন থাকে আরএনএ তে। মানে ডিএনএ এর কোডই আরএনএ তে এসে কোডন হয়ে যায়, একই কথা। ডিএনএ তে যেটা কোড সেটাই আরএনএ তে কোডন, ঘুরে ফিরে কথা সেম। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোডন সংখ্যা হচ্ছে 64টা। এর মধ্যে কিছু জিনিস আজকে একটু শিখতে হবে। দেখো এই 64টার মধ্যে ভাইয়া
তিনটা কোডন, এগুলা উয়া, উগা, উয়াগ, সরি উয়া, উয়াগ, উগা, এগুলা কিন্তু এভাবে উচ্চারণ করা যায় না, এগুলা এভাবে পড়তে হবে, ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, এভাবে পড়তে হবে, বুঝছো? যাই হোক, আমরা মনে রাখার সুবিধার্থে এভাবে পড়ছি, উয়া, উয়াগ, উগা। তো এগুলাকে বলা হয় সমাপ্তি কোডন। এরা এমআরএনএ এর যে জায়গায় থাকবে, সে জায়গায় এমআরএনএ এর প্রোটিন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই যে এখানে লেখা, এই যে উয়া, ওয়াগ আর এই উগা, এগুলো লেখা বন্ধের নির্দেশ, বন্ধের নির্দেশ, এগুলো কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। ঠিক আছে? এরা প্রোটিন তৈরির উৎপাদন, প্রোটিন তৈরির প্রক্রিয়াটা বন্ধ করে দেয়, এই জন্য এদেরকে বলা হয় স্টপ কোডন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা আছে স্টার্ট কোডন, এ ইউজি। এটা কিসের স্টপ কিসের স্টার্ট বোঝায় ভাইয়া? সেটা হচ্ছে প্রোটিন তৈরির স্টপ, প্রোটিন তৈরির স্টার্ট, এটা বোঝায়। হ্যাঁ, তো এটা এমসিকিউতে আসে যে এই অনেকগুলার মধ্যে এই তিনটা একটু পড়তে হবে, যে স্টপ কোডন কারা আর স্টার্ট কোডন কারা। স্টপ কোডন হচ্ছে এই যে ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, এই তিনটার যে কোনো একটা কোডন যদি আরএনএ এর মধ্যে উপস্থিত হয়, তাহলে ওই জায়গায় গিয়ে প্রোটিন উৎপাদন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর প্রোটিন উৎপাদন শুরু হবে কোথা থেকে? এ ইউজি কোডন থেকে। এটা ছাড়া অন্য কোনো জায়গা থেকে প্রোটিন উৎপাদন শুরু হবে না। তাই এটাকে বলা হচ্ছে স্টার্ট কোডন, আর এই তিনটাকে বলা হচ্ছে স্টপ কোডন। ওরা প্রোটিন তৈরি বন্ধ করে দেয়। আর একটা জিনিস আছে, এরা স্টপ কোডন, এদের বিপরীতে কোনো অ্যামিনো অ্যাসিড নাই। যেমন সি, সি ইউ ইউ মানে যেমন লিউসিন, ইউ 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 মানে যেমন ফিনাইল অ্যালানিন নামের অ্যামিনো অ্যাসিড, সেরকম ইউএ মানে কোনো অ্যামিনো অ্যাসিড নাই, ইউএজি মানে কোনো অ্যামিনো অ্যাসিড নাই। বাট এইউজি স্টার্ট কোডন তো ঠিক আছে, সে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা শুরু করে, পাশাপাশি সে আবার আরেকটা অ্যামিনো অ্যাসিডও নির্দেশ করে, মেথিওনিন। তাহলে এইউজি যেমন স্টার্ট করে, সেরকম ভাবে একটা অ্যামিনো অ্যাসিডকে আবার নির্দেশও করে, বা অ্যামিনো অ্যাসিডের সংকেতও প্রদান করে, সেটা হচ্ছে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। তো পরীক্ষায় এটা এমসিকিউতে আসে যে এইউজি কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? মিথিওনিন। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, যেহেতু তোমাদের আজকে হঠাৎ করে একটা কঠিন টপিক পড়ানো হচ্ছে। তার মানে এউজির আগে স্টপ কোডন গুলো থাকে, এউজির আগে না রে, পরে থাকে। এউজি দিয়ে স্টার্ট কোডন অর্থাৎ শুরু হয়, আর চলতে চলতে এক সময় গিয়ে ওই স্টপ কোডন পেয়ে যায়, তখন গিয়ে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো আসো আমরা একটা ভিডিও দেখি, তোমাদেরকে দেখাই। ট্রান্সলেশন, ট্রান্সলেশন প্রসেস অ্যানিমেটেড ভিডিও, এগুলো তোমাদেরকে পরে দেখাইতাম। হুম, কিন্তু হঠাৎ করে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কঠিন হওয়াতে এখনই দেখাবো। এটার জন্য একটু ভিডিও রাখতে হবে। এরা এক্সিট হয়ে অন্য একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে ভাইয়া। ইউ নষ্ট হয়ে কি টি আসে ভাইয়া? ব্যাপারটা হচ্ছে ডিএনএ গঠনের সময় থায়ামিন লাগবে, এখন তো আর ডিএনএ গঠন নাই, সব আরএনএ, তাই এখানে ইউই থাকবে ভাইয়া। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমাদের যে পড়াগুলো এরপরে লাগবে পড়তে, যেগুলো দাগায় দিচ্ছি, সেগুলো হচ্ছে এই যে সমাপ্তি কোডন, যারা কোনো অ্যামিনো অ্যাসিডকে না, অ্যামিনো অ্যাসিড কোড করার জন্য কার্যকরী কোডন হলো 61টা, আর একটা কোডন ট্রান্সলেশন শুরু করার কোড দেয়। আচ্ছা, এখানে যে জিনিসটা বলতে যাচ্ছে সেটা একটু তোমাদেরকে বলি। টোটাল কোডন 64টা, তিনটা কোডন স্টপ কোডন। ওই স্টপ কোডন কি কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে কিনা বলো তো আমাকে একটু। উত্তর হচ্ছে না, করে না। তাহলে আমি যদি বলি অ্যামিনো অ্যাসিডকে কোড করে এরকম টোটাল কোডন কয়টা বলো তো? 6টা কই থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, বুঝছি, 61টা।
তাহলে এটা একটু মাথায় রাখবা। যদি বলা হয় টোটাল কোডন কয়টি, তাহলে 64টি। যদি বলা হয় অ্যামিনো অ্যাসিডের জন্য টোটাল কোডন কয়টি, তো 64টি, সরি 61টি। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের জন্য কার্যকরী কোডন হলো 61টি। ওই যে ট্রিপলেট কি জিনিস, তিনটি বেজের বলা হয় ট্রিপলেট। এগুলো আর লাগবে না। এখানে লাস্ট টপিক হচ্ছে জেনেটিক কোডের বৈশিষ্ট্য। এটা পড়লে আমাদের আজকের পড়া শেষ। এই জেনেটিক কোডগুলোর কি 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 বৈশিষ্ট্য আছে? প্রথম কথা হচ্ছে 64টা কোডন আছে। হ্যাঁ, প্রত্যেকটা ট্রিপলেট, ট্রিপলেট গুলাকে কোডন বলা হয়। একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, কি বলেছি, টোটাল অ্যামিনো অ্যাসিড আছে কয়টা ভাইয়া? টোটাল অ্যামিনো অ্যাসিড আছে কয়টা? 20টি। হ্যাঁ, এই যে আর্জিনিন, সেরিন, লাইসিন, থ্রিওনিন, লিউসিন, ফিনাইল অ্যালানিন, এগুলাকে বলা হয় ভাই অ্যামিনো অ্যাসিড। এগুলোই পর পর বসে প্রোটিন তৈরি হয়। এরকম টোটাল 20টা। টোটাল কোডন আছে ধরো অ্যামিনো অ্যাসিডের জন্য 61টা। তাহলে স্বাভাবিকভাবে এটাই না যে একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, তাই না বলো? যদি এমন হয়তো 20টা কোডন 20টা অ্যামিনো অ্যাসিড, তাহলে এমন হয়তো যে প্রত্যেকটাই একজন একজন করে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করবে। কিন্তু এখানে তো কোডন অনেক, দেখা গেছে 61টা। তাহলে স্বাভাবিকভাবে অনেকগুলা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। এটার মানে হচ্ছে যদি তোমার আরএনএ তে সিইউ থাকে, তাহলে এই লিউসিন অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হবে। আরএনএ তে যদি সিইউজি থাকে, তাহলেও লিউসিন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে। সিইউএ থাকলেও লিউসিন হবে, সিইউসি থাকলেও লিউসিন হবে, যে কোনোটাই থাক লিউসিন হবে। ইনফ্যাক্ট আরো আছে দুইটা, উপরে দেখো, ইউইউএ থাকলেও লিউসিন, ইউইউজি থাকলেও লিউসিন। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই কথাটাই ও লিখেছে, একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড বা নির্দেশ করে। যেমন লিউসিন, লিউসিনে কয়টা দেখলা? 6টা। এখানে 2টা কোডন, এখানে 4টা কোডন, 6টা কোডন দ্বারা লিউসিন নির্দেশিত হয়। একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, করতে পারে। আচ্ছা দেখো, একটা কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। এটা কি জিনিস, এরকমটা খেয়াল করো। দেখো তো কোথাও এমন হয়েছে কিনা ভাই, এই যে সিসিইউ, এটা প্রোলিনকে নির্দেশ করে, আবার এই সিসিইউ লিউসিনকেও নির্দেশ করে। এরকম হয়েছে কিনা? তোমরা তো পুরোটা দেখতে পাচ্ছ না মনে হয়। আসো আমি একটু পুরোটা বের করি। আচ্ছা, ব্যাপারটা এরকম ভাইয়া, যে আমরা দেখলাম এই যে অনেকগুলা কোডন, তারা সবাই একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। আবার যদি এমন হয় যে সিসিইউ এটা একটা কোডন, সে একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, যেমন লিউসিনকেও কোড করে, প্রোলিউনকেও কোড করে, আবার সেরিনকেও কোড করে। এটা কি সম্ভব বলো তো? একটা কোডন এই সিসিইউ থাকলে সেরিন অ্যামিনো অ্যাসিডও হবে, লিউসিনও হবে, প্রোলিনও হবে। এটা হয়? এটা হয় না। তো আমরা এটা মনে রাখবো যে একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, কিন্তু একটা কোডন একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না। একটা কোডন মানে একটাই অ্যামিনো অ্যাসিড, অনেকগুলা কোডন মিলেও একটা অ্যামিনো অ্যাসিড হতে পারে। বাট একটা কোডন সে এই যে অ্যাসপারজিনকেও নির্দেশ করছে, আবার থ্রিওনিনকেও নির্দেশ করবে, এমনটা হয় না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, তাহলে একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। কোডন তৈরিতে নিউক্লিওটাইড কখনো ওভারল্যাপ করে না, নন ওভারল্যাপিং, বরং ক্রমসজ্জা অনুসরণ করে। এটা বোঝার জন্য এখানে আসো। এটা একটা আরএনএ, দেখো, হ্যাঁ, এটা একটা আরএনএ। এবং আরএনএ তে জেনেটিক কোড কিভাবে তৈরি হয়? পরপর 3টা করে কোডন নিয়ে একটা করে জেনেটিক কোড হয়, যেমন AUG, তারপরে হচ্ছে এই যে ACG, তারপরে GAG, তারপরে GAG, তাই না? এখানে যা আছে
তাই পর পর বসে বসে কোডন তৈরি হচ্ছে। CUU, CUU, CGG, CGG, বুঝছো ভাইয়া? তাহলে এরা কখনো ওভারল্যাপ করতেছে না। ওভারল্যাপ মানে কি? মনে করো আমি লিখলাম যে ভাইয়া এটা মিশাই দিই, এটা বলি AUG একটা কোডন, তারপরে আবার UGA, এটা আরেকটা কোডন হবে না? বলো তো, UGA পরের কোডন হবে কিনা? উত্তর হচ্ছে না। কারণ এই যে AUG তে ইউ আর জি তো ইউজ হয়ে গেছে, ওটা আর ইউজ হবে না। অর্থাৎ ওভারল্যাপ করা যাবে না, পর পর বসতে হবে। হ্যাঁ, পর একটার পর আরেকটা আসবে, একটার পর আরেকটা আসবে, এভাবে আসবে। আচ্ছা, কোডন সমূহ সার্বজনীন, বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য। সে আদিকাল থেকে শত বিবর্তনিক ধারা অতিক্রম করে এখনো একই রকম আছে। আজ থেকে কোটি বছর আগেও AUG মানে মেথিওনিন ছিল, এখনো AUG মানে মেথিওনিন। ঠিক আছে, এটা কোটি কোটি বছর ধরে কোনো এটার পরিবর্তন হয়নি এটা। আবার এমন ভাই, মানুষের জন্য AUG কোডন মানে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড, এটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ওদের সবার জন্যই AUG মানে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এরপরে আসো, কোডন সমূহ ট্রিপলেট বা 3 অক্ষর বিশিষ্ট হয়। শুরু এবং সমাপ্তি কোডন সুনির্দিষ্ট। AUG হলো শুরু, UA UAG, ইউজি হচ্ছে সমাপ্তি কোডন। দুটি কোডনের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না। এটার মানেটা কি আসো একটু দেখো। এই যে মনে করো AUG একটা কোডন, তারপর তুমি বললাম হ্যাঁ তাহলে এর পরেরটা আমি নিলাম GGA আর একটা কোডন। আমি বললাম কেন ভাই, মাঝের দুটা কি দোষ করলো? তুমি বলছো ভাই আমার এটা পছন্দ হইতেছে না। আমি বলবো না ভাই, এটা তো নিয়ম না, মাঝের একে অতিরিক্ত হিসেবে রাখতে পারবে না, খালি রাখতে পারবে না। পরের কোডনটা এখান থেকেই শুরু হবে, AGC থেকেই শুরু হবে। মাঝখানে একজনকে রেখে পরে শুরু করলে ওটা কোডন হবে না। বুঝছো? তো এই যে লিখেছে দুটি কোডনের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকবে না, এই আর কি। তবে এখানে সামান্য ব্যতিক্রম আছে। সবকিছুতে ভাই ব্যতিক্রম থাকে, এখানেও আছে। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে ডিএনএ তে কিছু পরিবর্তন আছে, ওটা তোমাদের বইয়ে দেওয়া নাই, সো লাগবে না। এই জায়গাটা লাগবে। কতক প্রোটিস্টে বলছে, কতক প্রোটিস্ট মানে কিছু কিছু প্রোটিস্টা, প্রোটিস্টা, প্রোটিস্টার অন্তর্ভুক্ত যে জীবগুলো, যেমন অ্যামিনাস, কি বলে, অ্যামিবা, হ্যাঁ, বা প্যারামাইসিয়াম, এই যে প্রোটিস্টা রাজ্যের এসব জীব, এদের মধ্যে ইউএএ তো অ্যাকচুয়ালি স্টপ কোডন। এই ইউএ স্টপ কোডন না হয়ে, হ্যাঁ, এবং ইউএজি এটাও স্টপ কোডন না হয়ে এরা গ্লুটামিন কোড করে, মানে গ্লুটামিন নামের একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। একটু ব্যতিক্রম আর কি। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে ইউএ বা ইউএজি মানে উয়া উয়াগ এগুলো স্টপ কোডন হওয়ার কথা, কিন্তু ওদের বডিতে এটা স্টপ কোডন না হয়ে গ্লুটামিন নামের অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এরপরের টপিক থেকে একটা লাইন লাগবে, এই যে দেখো, ডিএনএ কে বংশগতির বস্তু বলা হয় এবং বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। তো এটা তোমরা আগেও পড়েছো যে বংশগতির আণবিক ভিত্তি হলো ডিএনএ, বংশগতির রাসায়নিক ভিত্তিও হলো ডিএনএ, বংশগতির মূল ভিত্তি এটাও ডিএনএ। ঠিক আছে, ডিএনএ মূলত। তো আমরা আজকে আসলে একটা নতুন টপিক পড়লাম, যেটা কিনা বেশ একেবারে নতুন এবং বেশ জটিলও বটে। সেটাতে আমাদের জিন এবং জেনেটিক কোড আছে। আমরা আগামী কালকেই রেপ্লিকেশন পড়বো। হ্যাঁ, তোমরা এই অংশটা আজকে পড়ে ফেলবা, কালকে পরীক্ষা নেব না, মানে আজকে রাতে পরীক্ষা নেই, কালকের অংশ পড়ানো হলে তারপরে পরীক্ষা নেব। কালকে দুপুরে এবং সন্ধ্যায় ক্লাস হবে, এটার জন্য প্রিপারেশন নিবা। হ্যাঁ, তো তাহলে এই পর্যন্ত আজকে থাকলে আজকের অংশটা পড়ো। যা যা বুঝতে পারবা না এটা নিয়ে কালকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি